প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবু তোহা মোহাম্মদ আদনান, তিনি কি আদর্শে কি মতাদর্শে বিশ্বাসী তা আমার কাছে বা ফেস দ্য পিপলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ও ধর্তব্যের বিষয় হলো একজন সুস্থ সবল বাংলাদেশী নাগরিক স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাচলের সময় রাজপথ থেকে গত 3 দিন আগে উধাও হয়ে গেছে। রাষ্ট্রের কর্তব্য ও দায়িত্ব হলো কোন রকম প্রশ্নবিহীন অক্ষত ও সুস্থ শরীরের দ্রুত গতিতে নিরুদ্দেশ বা নিখোঁজ হওয়া ব্যক্তিকে তার নিজস্ব ঠিকানা ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে গত 3 দিন হয়ে গেল জনাব আদনান এর পরিবারের কাছে আদনানকে এখনো পর্যন্ত ফিরে পায়নি। অনেক প্রশ্নের আবির্ভাব হচ্ছে প্রতিনিয়ত। কি কারণ, কি হয়েছিল সেদিন রাতে? সে কি নিজেই সরিয়ে রেখেছে নিজেকে? কেউ কি গুম করেছে? সরকারের কোনো এজেন্সি কি এমনটি করতে পারে? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। ফেস দ্য পিপল ঘটনার গভীরে জানার জন্য তার পরিবার ও বন্ধু স্বজনদের সাথে যোগাযোগ করেছে, সংশ্লিষ্ট থানার অধিকর্তার সাথে কথা বলেছে। সবশেষে আমরা শুনবো আবু তোহা আদনানের বর্তমান অবস্থা কি, কি হয়েছিল সেদিন। আমার সাথে এই সকল কথা বলবার জন্য 3জন ব্যক্তি আমার সাথে উপস্থিত রয়েছেন বর্তমানে। আমি পরিচয় করে দিচ্ছি, জনাব আবু তোহা আদনানের সহধর্মিণী রয়েছেন আমার সাথে সাবিকুন নাহার, এবং আছে মেজর অবসর ব্যারিস্টার সরওয়ার হোসেন, তিনি প্রখ্যাত একজন আইনজীবী, এবং রয়েছে প্রখ্যাত আলেম মুফতি শামসুদ্দোহা আশরাফি, তিনি একজন প্রখ্যাত আলেম, এবং রয়েছেন সরওয়ার হোসেন, যেটা বলেছি প্রখ্যাত একজন আইনজীবী। আমি প্রথমেই যাব আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার, আপনার কাছে ঠিক এই মুহূর্ত পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে? আপনার স্বামী নিখোঁজ রয়েছেন গত 3 দিন ধরে, আপনি চেষ্টা করে যাচ্ছেন, আমরা শুনেছি আপনি থানায় গেছেন এবং অনেক কথা আসছে। আমি আসলে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনি যদি আমাকে ক্লিয়ারলি শুনতে পেয়ে থাকেন তাহলে আমাকে বলবেন যে আপনি এই মুহূর্তে আপনার হাতে কি তথ্য আছে, আপনার স্বামীকে নিয়ে যে ঘটনাগুলো আমি শুনতে পাচ্ছি, আসলে সেদিন কি হয়েছিল যেদিন রাত থেকে আপনি তাকে খুঁজে পাচ্ছেন না? সাবিকুন নাহার। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আসলে আমি বিষয়টা সর্বপ্রথম আমার সার্কেলের সাথে যোগাযোগ করে শেয়ার করেছি অলরেডি। তারপরে আবার এখানে বলতেছি। উনি বগুড়া প্রোগ্রাম ছিল, সেখান থেকে ফেরার পথে রংপুর গ্রামের বাড়ি, সেখান থেকে ফেরার পথে বগুড়া প্রোগ্রাম করে ঢাকা ফিরতেছিলেন। আর লাস্ট ওনার সাথে যোগাযোগ হয় আমার 2টা 37 অবধি, কমিউনিকেট হয়, যোগাযোগ না আসলে কমিউনিকেট হয়। যে মানে সেটা কমিউনিকেটটা কেমন, উনি আমাকে জাস্ট একটা ম্যাপ শেয়ার করে যে আমি এই জায়গায় আছি আর 18 মিনিট লাগবে আমার পৌঁছতে। তো এতটুকুই তার সাথে আমার লাস্ট যোগাযোগ, 2টা 37 রাত। দেন আমি আধা ঘন্টা পর ট্রাই করি তার ফোনে কল করতে, আর তারপর থেকে কল যাচ্ছিলই না, সুইচ অফ পেলাম। গাড়ি যে ড্রাইভ করতেছিল ওর নাম আমির, আমিরের নাম্বার আমার কাছে ছিল, তাকে আমি বারবার কল করতেছি, ওইটাও সুইচ অফ। আর যে দুজন ছিল তাদের তো নাম্বার আমার কাছে ছিল না, আমি আর তাদেরকে ট্রাই করতে পারিনি। তো আমি ভাবলাম হতে পারে চার্জ নেই বা কোনো একটা ইনসিডেন্ট হতে পারে। তারপরে আমি আরো ওয়েট করি, ওয়েট করার পরে যখন আমি দেখি 5টা বেজে যায়, 6টা বেজে যায়, কোনোভাবে আমিরের ফোন সুইচ অফ, এটাতেই আমি একটু মানে সন্দেহে পড়ে যাই। দেন আবার আমি সবার সাথে তখন থেকে যোগাযোগ করা শুরু করি যে ওনার কোনো সন্ধান আছে কিনা। ফ্রাইডে ওনার খুতবা ছিল সাভার, তো উনি কি ওখানে চলে গেল কিনা আমি সেখানেও যোগাযোগ করি, কিন্তু সেখানে উনি যাননি। আর এই হচ্ছে উনার মিসিং হওয়ার সময়টা, 2টা 37, রাত 2টা 37, 3টা কি 3:30 আনুমানিক উনি রওনা হয়েছিলেন ওখান থেকে। আর যেটা আর কি প্রশ্ন ছিল আমার প্রতি? আপনার কাছে প্রশ্ন বলতে আপনি আসলে বিস্তারিত বলবেন, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, তার কি কোনোভাবে কোনো খোঁজ পেয়েছেন কিনা? আপনি না যদি না, বলেন আমি আপনি এখনো থানায় গেছেন, এখনো আপনি কি কোনো ধরনের মামলা বা জিডি করতে পেরেছেন কিনা? আপনার স্বামীকে গত 3 দিন ধরে পাচ্ছেন না সে কারণে। না, তার কোনো খোঁজ এখনো পর্যন্ত মিলেনি। কোনো রকমের খোঁজ, কোনো ইঙ্গিত, কোনো কিছু, কোনো রকমের কোনো সাহায্য সহযোগিতা কোথা থেকেও আমি পাইনি। আমি লাস্ট লোকেশন যে ম্যাপটা উনি আমার সাথে শেয়ার করে ওইটা ছিল গাবতলী, যে ম্যাপটা উনি আমাকে শেয়ার করে। তো আমি সেই হিসেবে দারুস সালাম থানায় যাই, যে যেহেতু লাস্ট লোকেশন ওইটা ছিল।
তারা আমাকে সারাদিন বসায় রাখে। পরের দিনও সারাদিন বসে, আমি ছিলাম না, পরের দিন আমার লোক সারাদিন ওখানে বসেছিল। তারপরেও তারা আমাদেরকে কোনো আহ, তথ্যই দিতে পারেনি, কিছুই বলতে পারেনি। জিডি করতে চাইছি তাও করেনি, জাস্ট বললো যে আমরা লোকেশন চেক করে আপনাদেরকে জানাচ্ছি। তারপরে লোকেশন থেকে হচ্ছে তারা বলতেছে, লোকেশন যেটা বললো, তারা তারা না নেওয়ার জন্য হয়তো এরকম বলে থাকতে পারে, তারা বলতেছে লোকেশন যশোর পাওয়া গেছে, তাদের এখানে হবে না। ওকে, ডান। আজকে ট্রাই করেছি আমাদের এখানে পল্লবী থানা থেকে, সেখানে তারা বললো যে আমরা লোকেশন দেখি এই বলে দুপুর 1টা বাজে তারপরে উনি আমাদেরকে ইনফর্ম করলো যে আহ উনার লোকেশন লাস্ট পাওয়া গেছে রংপুর, তাই তারা এখান থেকে জিডি নিবে না। আর আমি যে জিডি ছাড়া কোনো সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলতে পারতেছি না। কোনো সংবাদ মাধ্যমকে আমি ওই জিডি শো না করলে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। না, সংবাদ মাধ্যম তো পদক্ষেপ নেওয়ার কি ধরনের পদক্ষেপ আপনি তাদের কাছ থেকে চাচ্ছেন আমি জানি না, তবে হ্যাঁ, আমি আজকে চাচ্ছিলাম দেখেছি মানে যে যে, আজকে প্রায় হ্যাঁ 3 দিন পর বিবিসি বাংলা মনে হয় একটি সংবাদ তারা হ্যাঁ হ্যাঁ, সেটা উনারা আমার সাথে কথা বলে তারপর করলো। যদিও তখন আমি খুবই ক্লান্ত ছিলাম, আমি দু একটা কথা বলছি জাস্ট তাদেরকে। শুধু আজকে যদিও ফ্রেজ দ্য বিবিসি পিপলের পক্ষ বাংলা থেকে থেকে, কিন্তু হ্যাঁ। এটা গত দুদিন যাবত কথা বলা শুরু করেছে এবং চতুর্দিকেই এ নিয়ে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন আপনি আসলে আইনিভাবে পুলিশের পক্ষ থেকে কোনোভাবে সহযোগিতা এখন পর্যন্ত পাননি, রাইট? জি না, আমি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি, কোনো পুলিশ রকমের সাহায্য পুলিশ কি সহযোগিতা বোঝাতে পাইনি। চাচ্ছে? আপনাকে কতক্ষণ বসিয়ে রাখা হয়েছিল ওখানে? আমি এখন ওখানে যাই 9:30 দিয়ে, 9:30 থেকে আমি 1টা অব্দি বসেছিলাম। হুম। আসবে আসবে কথা বলবে, এটা একটা জটিল বিষয় আছে, আমরা দেখতেছি, এগুলো করে অনেক লং টাইম আমার ওখানে বসে থাকতে হয়েছে। দেন তারা বললো যে আমরা এখানে জিডি নিব না, কারণ আমরা লাস্ট লোকেশন না জেনে আমরা এটা নিতে পারি না। আমি তাদেরকে বললাম যে আমি তো এখানের বাসিন্দা, আমার হাজবেন্ড যেখানেই মিসিং হোক না কেন এখান থেকে আপনারা জিডি নিতে বাধ্য, তারপরেও তারা নেয়নি। আহ, আমরা এই ব্যাপারে আপনার কাছে আবারও আসছি, আমার অন্যান্য প্রশ্ন আছে। সারোয়ার ভাই, আসলে মানে জিডি না নেওয়ার কারণটা কি হতে পারে? এবং আপনি একজন আইনজীবী, এই পর্যায়ে তার পরিবার আসলে কি করবে? আপনি তো শুনেছেন বা দেখেছেন, হয়তো পত্রিকাতেও এসছে এবং ফেসবুকে প্রচন্ড রকম ভাবে আলোচিত এই বিষয়টা, যে কি ঘটেছে তার সাথে কেউই জানে না। আমরা তার যে ইসলামিক বা ধর্মীয় মতাদর্শের ভিত্তিতে তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, ইতিমধ্যে আলোচনা রয়েছে, বিতর্ক রয়েছে। এই কারণে কি আসলে তাকে কোনোভাবে মানে নিখোঁজ করা হয়েছে বা কেউ তাকে কি তুলে নিয়ে গেছে কিনা, আসলে সঠিকভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই। এবং তার মতাদর্শটা কি এই নিয়ে আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা সাহেব আমার সাথে আছেন, তার কাছে আমি পরবর্তী যাচ্ছি, কিন্তু এই পর্যায়ে যে পুলিশের রেসপন্স নিয়ে আপনার কাছ থেকে একটু মন্তব্য চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যারা আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সাবিকুর নাহার এবং তার পরিবারের প্রতি আমার সহমর্মিতা, বিকজ আই আন্ডারস্ট্যান্ড তারা কি পেইন এখন পাচ্ছে এবং তাদের মানসিক অবস্থা কি। এবং এই ধরনের ঘটনা যে কোনো পিস লাভিং নাগরিককে, যে কোনো দেশের নাগরিককে মর্মাহত করে, পীড়াদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি প্রথমেই বলি যে এইগুলা কিভাবে হতে পারে এবং কি জন্য হতে পারে। এইটা যদি কেউ করে থাকে তার ইচ্ছার বিরুদ্ধে, যদি তাকে কেউ অপহরণ করে, তাহলে এইটাকে বলা হয় এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এটা একটা আন্তর্জাতিক ক্রিমিনাল অফেন্স, কিন্তু সেইটা তো সহজে বলা যায় না যে এটা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স না এইটা স্বেচ্ছায় কোথাও লুকে আছে। ইভেন এই দুইটা সিচুয়েশনেই যখন কোনো ভিকটিম পরিবার পুলিশের কাছে যাবে, পুলিশ তখন অবশ্যই ব্যবস্থা নেবে। যদি এটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স না হয়, যদি স্বেচ্ছায় লুকিয়ে থাকে, তাহলে পুলিশের সাবস্টান্টিভ গ্রহণযোগ্য তদন্ত করে ভিকটিম পরিবারকে একটি রিপ্লাই দিতে হবে যে আমরা এই তদন্তে পেয়েছি, এবং তাদের যে চ্যানেল সেই চ্যানেলে তারা জানাবে। এই ঘটনায় আমার যেটা মনে হচ্ছে, আমি যেহেতু সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি এবং 2007 থেকে লিগ্যাল প্রফেশনে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমি দুইটা উদাহরণ দিয়ে বলি যে এই যে ইলিয়াস আলীকে যে ডিসঅ্যাপিয়ারেন্স করেছিল, তখন তার বাসার কাছে একটা স্কুল, এখানে স্কুলের পাশ থেকে তার ড্রাইভার এবং তাকে নিয়ে গেল, এবং সেখানে যতটুকু জানা যায় এখানে 2টা গাড়ি ছিল।
এই দুইটা গাড়ি যে ছিল এবং তার ড্রাইভার সহ নিয়ে গেছে, এতে আমার অভিজ্ঞতা থেকে মনে হয় কোন সংঘবদ্ধ প্রশিক্ষণ প্রাপ্ত কেউ হয়ে পারে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীও হতে পারে, সেটা অন্য কোনো সংঘবদ্ধ প্রশিক্ষিত কোনো বাহিনী হতে পারে। সো এখন এই এটাকে ডিটেক্ট কে করবে? কারণ জিডি করবার ক্ষেত্রে এইটাকে ডিটেক্ট করবে পুলিশ, এইটা পুলিশের রেসপন্সিবিলিটি। আমি আরেকটা উদাহরণ দিই, আমি ওই জায়গায় আসতেছি, যে আপনি জানেন যে ব্রিগেডিয়ার আজমিকে যেভাবে তুলে নেওয়া হলো, সেখানে প্রথম যে সমস্ত সিসিটিভি বন্ধ করে দেওয়া হলো, বিদ্যুৎ লাইন বন্ধ করা হলো, বন্ধ করে অর্থাৎ কোনো সিমটম রাখে না। এবং এই আগের ঘটনায় দেখেন যে দুইটা গাড়ি ছিল, অর্থাৎ কোনো কারণে যদি যারা অ্যাকশন পার্টি তারা যদি ফেসে যায় তাহলে তাদের রেস্কিউ করতে পারে, অর্থাৎ রেস্কিউ প্ল্যান ছিল। সাধারণত প্রশিক্ষিত বাহিনী, এই যে বিভিন্ন ধরনের প্রশিক্ষিত বাহিনীর যে অপারেশন হয়, এই অপারেশন গুলোর মোডাস অপারেন্ডি এভাবে হয়। তো আজমি সাহেবটা দেখেন যে সবকিছু অফ করে তারপর তাকে নিয়ে গেল, এবং যেখানে আমরা পেপার পত্রিকার মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছি, সেইখানে যে সিমটম গুলো হয় যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামলা নিতে যায় না, তারা কোনো তদন্ত করতে চায় না, তারা অনেকক্ষণ বসায় রাখে, কোনো মামলা নিতে চায় না, এইভাবে ঘুরাতে থাকে। আমি আর একটা উদাহরণ দিতে তাহলে পরিষ্কার হবে। রেজওয়ানা চৌধুরীর হাজবেন্ড মিস্টার সিদ্দিক অপহরণ হয়েছিল নারায়ণগঞ্জ থেকে। এই রেজওয়ানা চৌধুরী সুপ্রিম কোর্টের লয়ার হওয়ার পরও কোথাও এই মামলা দিতে পারেনি, এবং পরে জানেন যে এইটা ইনফ্লুয়েন্সিয়াল, ক্ষমতার সাথে অত্যন্ত প্রভাবশালী লোক এটার সাথে জড়িত ছিল। পরে এটা এক ধরনের ম্যাচ আপ হয়, পরে এক ধরনের মিট আপ হয়, এইটা নিয়ে কিন্তু কোনো মামলা হয় না, কারণ ওই যে ইনফ্লুয়েন্স রয়েছে। একই দিনে রেজওয়ানার হাজবেন্ড যেদিন অপহরণ হয়েছিল, একই দিনে একটি বাচ্চা অপহরণ হয়েছিল, পুলিশ সেটা মাত্র 12 ঘন্টার ভিতরে উদ্ধার করে। সো ইউ সি, পুলিশের কিন্তু এফিসিয়েন্সির কোনো অভাব নাই। অভাবটা হলো এই ধরনের অথবা অন্য কোনো ফ্যাক্টর জড়িত থাকে, কোনো বৈদেশিক ফ্যাক্টর জড়িত থাকে, তখনই পুলিশ এক ধরনের দায় সারা জবাব দিতে থাকে। এই আমি আপনি যে কয়েকটা নাম বললেন সেখানে কিন্তু ওদের সাথে কোনো না কোনো ভাবে রাজনৈতিক একটা ব্যাপার স্যাপার যুক্ত আছে, কিন্তু আমি যতদূর জানি এই যে আবু তোহা মোহাম্মদ আদনানের সাথে রাজনৈতিক কোনোভাবে সম্পৃক্ততা নেই। সেক্ষেত্রে তার, হ্যাঁ আমি সেটা বলি, ওখানে আসতেছি, শোনেন না, থাকতে পারে, আমি সেইখানে আসছি। আপনি দেখেন এখন এই ঘটনার একটা ইন্টারন্যাশনাল ডাইমেনশন আছে। এখন প্রেজেন্ট ইন্টারন্যাশনাল সিনারিওতে যে 4-5টা রাষ্ট্র আছে এবং রাষ্ট্রপ্রধান আছে যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, যারা রিলিজিয়াস কনসিডারেশনে ধর্মের কারণে তাদেরকে এলিমিনেট করতে চায়। এই মোদি, নেতানিয়াহু, ট্রাম্প ছিল, এবং বার্মার যে জেনারেল আছে, এরা শুধু ধর্মের ভিত্তিতে, যেটা এখন থেকে 70 বছর আগে হিটলার করেছে। তো ধর্ম প্রচার যারা করে তাদের উপরে ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল এক ধরনের রোশানাল থাকতে পারে। আমি কিন্তু সম্ভাবনার কথা বলেছি। তো আমরা জানি বাংলাদেশে কিন্তু অনেক বৈদেশিক এজেন্ট অথবা কাজ করে থাকতে পারে। এই যে তার মামলা কেউ নিল না, সেইটা কিন্তু এই ফ্যাক্টরটাকে ডিটেক্ট করে। এখন আপনার আদনান যদি ধর্ম অজের মাহফিল করতে যায়, ধর্ম প্রচার করতে যায়, যদি কাউকে সেন্টিমেন্টে আঘাত করে অথবা অধার্মিক কোনো কিছু বলে থাকে, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতি থেকে নিখোঁজ 3 দিন হয়ে গেছে। আপনি দেখেন সাবমেরিন যখন ট্রেসলেস হয়ে যায়, আপনার সর্বশেষ ইন্দোনেশিয়াতে একটা সাবমেরিন ট্রেসলেস হয়ে গেছিল, তখন বলা হয় টাইম ইজ এ ফ্যাক্টর। যত দ্রুত তাদেরকে না পাওয়া যায় তত তাদের বিপদের আশঙ্কা করা হয়। এখানে কিন্তু 3 দিন হয়ে গেছে। আমি সেই জন্য তার পরিবারকে বলবো যে দ্রুত আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ আগাতে হবে। দরকার হলে কালকে, আমি জানতে পারলাম যে এই ফ্যামিলিটা নাকি আওয়ামী লীগ ঘরানার, দরকার পড়ে কালকে সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেন। আপনার ফ্যামিলি, আপনার যদি বাচ্চা থাকে, বাচ্চা সহ যে বাসা অথবা অফিসের সামনে বসে থাকেন। প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করে তাহলে যে বা যাহারা এটা করেছে অথবা যাই হোক না কেন, একটা হয়তো আপনি একটা রিমেডি পেতে পারেন, কিন্তু টাইম যত চলে যাবে আপনি কিন্তু আরো বিপদের দিকে পড়তে পারেন। আমার ছোট অভিজ্ঞতা থেকে বললাম, এইটা হলো একটা জিনিস। আর লিগাল স্টেপস হলো যে আপনি অবশ্যই থানায় গেছেন, একটা জিডি যেহেতু হয়েছে, আপনি
লেগে থাকেন এবং কালকে দরকার মতো এখন চলে যান এই প্রোগ্রাম শেষ করে, না হলে কিন্তু বিপদের আশঙ্কা আছে। আর লিগাল স্টেপ তো সুপ্রিম কোর্টের ব্যবস্থা নিতে পারে, সুমোটো করতে পারে, কিন্তু বিগত দিনে ইফ আই এম নট রং 2009 থেকে প্রায় 500 বেশি অপহরণ হয়েছে, অনেকে ফেরত আসছে, কেউ কোনোদিন মুখ খোলে নাই, কেউ কোনো কথা বলতে পারে নাই, অনেকে এখনো আসে নাই, কি তাদের ভাগ্য আছে আমরা কেউই জানি না। অতএব এই আদনানের ভাগ্যে কি হবে আমি জানি না, আমি আশা করি সে ফেরত আসবে সশরীরে, তার ফ্যামিলির সাথে মিলবে। আর বাংলাদেশের লিগাল যদি কোনো ভেরি পাওয়ারফুল ফ্যাক্টর এখানে কাজ করে, যদি বৈদেশিক কোনো ফ্যাক্টর এখানে কাজ করে, তাহলে কিন্তু সমূহ বিপদের আশঙ্কা আছে, এবং টাইম ইজ এ গ্রেট ফ্যাক্টর। আমি আবার বলি টাইম ইজ এ গ্রেট ফ্যাক্টর। আপনি যদি বলেন। সরোজ ভাই অনেক ধন্যবাদ। মানে আইনি ভাবে কতদূর যাওয়ার সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে আপনার কাছে আবারও আসছি আমি পরবর্তীকালে। শেষ করি, আমি আপনাকে বলছি, আমি আরেকটা টক শোতে যাবো, একটা কথা বলে শেষ করি। এই ফ্যামিলিতে আপনি দরকার পড়লে আমার নাম্বার দিয়ে দিতে পারেন, তাদের যে কোনো লিগ্যাল পরামর্শ, লিগ্যাল সাপোর্ট আমি এবং আমার টিম নিয়ে আরো ব্যারিস্টার্স আছে, তাদের আমরা সহযোগিতা দিতে প্রস্তুত আছি। যে কোনো সময় তারা আমাদের সাথে কথা বলতে পারবে, আমাদের চেম্বারে আসতে পারবে। একজন নিখোঁজ ব্যক্তিতে একটা ভিকটিম পরিবেশে দাঁড়াতে আমরা অত্যন্ত আগ্রহী, এবং এটাই আমাদের কাজ। আমি আর হয়তো 20 মিনিট থাকতে পারবো সাগর ভাই। দৃষ্টভাবে আপনি কাউকে কি কোনো সন্দেহ করছেন কিনা এই ধরনের তো রয়ে গেছে, তো আপনি যদি নিরাপত্তার জন্য এখানে অনেক কিছু ফ্ল্যাশ করতে না চান পরবর্তীকালে, আপনি অবশ্যই তাদেরকে পারিবারিক মানে পরিবারের সদস্যদেরকে আপনি আইনি সহায়তা দিবেন বলে যে আশ্বাস দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশা করি তারা যদি তার প্রয়োজন যদি হয় আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমি তাদের কাছে আপনার বিস্তারিত দিয়ে দিব। জনাব মুফতি শামসুদ্দোহা, শামসুদ্দোহা আপনার কাছে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করবো। সেটা হলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে সমালোচনার একটা বড় এক আকার চোখে ধরা পড়েছে গত কয়েকদিন ধরে। আমি দেখেছি যে এই আবু তোহা মোহাম্মদ আদনানের কিছু বিষয় মানে কিছু বক্তব্য নিয়ে আলোচনা নিয়ে আপনার কিছু সমালোচনার তৈরি হয়েছে। আপনি কি মনে করেন কিনা যে আবু তোহা আদনানের এই নিখোঁজ হওয়ার পেছনে ওই ধরনের কোনো কারণ রয়েছে কিনা, বা এর মধ্যে ওই ঘটনা সম্পর্কিত কোনো কারণ বা ক্লু আপনি কি মনে করেন কিনা রয়েছে? শুকরিয়া শ্রদ্ধেয় সাইফুর সাগর সাহেব, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যারিস্টার জনাব সরোয়ার সাহেব, এবং বিশেষভাবে আমি আমাদের বোন হাজবেন্ড জনাব আবু তোহা আদনান সাহেব, তিনি গুম হয়ে আছেন, আমাদের বোনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। তো মোহতারাম, আপনি যে বিষয়টা আমার কাছ থেকে জানতে চেয়েছেন, যে বেশ কিছুদিন থেকে আবু তোহা আদনান সাহেবের বেশ কিছু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছিল, সেগুলোকে কেন্দ্র করে আদৌ গ্রেফতারের কোনো কারণ হতে পারে কিনা। দেখুন, আমি আসলে ব্যক্তিগতভাবে আবু তোহা আদনান সাহেব সম্পর্কে খুব বেশি অবগত নই, কারণ তিনি সময়টায় অনলাইন জুড়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন বা আলোচনায় সমালোচনায় এসছেন। আমার একান্ত ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক সমস্যা এবং প্রাতিষ্ঠানিক কিছু কারণে আমি ওনার ব্যাপারে পুরোপুরি সেভাবে করতে পারিনি। বাকি সমালোচনাগুলো দেখেছি, যেখানে শ্রদ্ধাভাজন কিছু আলোচকও আছেন, আলেমদিনরা আছেন, যারা আবু তোহা আদনান সাহেবের কিছু ভুল ত্রুটিকে তুলে ধরতে চেষ্টা করেছেন, বা এক্ষেত্রে তারা কিছু মন্তব্য করেছেন। তো প্রথমত বিষয় হচ্ছে, দেখুন, আমাদের দেশে এখনো ধর্মীয় মতবিরোধ বা ভিন্নতার কারণে একে অপরকে আইনভাবে ফাঁসিয়ে দেয়া অথবা একে অপরকে বিভিন্নভাবে গ্রেফতার করানোর মতো সিচুয়েশন এখনো তৈরি হয়নি, বা এই ধরনের বাস্তব কোনো ঘটনা আমার জানা নেই, থাকলেও সেটা যৎসামান্য এবং খুবই কম। বাকি হচ্ছে, অনেক সময় কিছু কিছু মন্তব্য কারো কারোর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তো আমি ঠিক জানি না যে, যেহেতু নিশ্চিত ভাবে এখনো বলা যাচ্ছে না আবু তোহা আদনান সাহেব কি আদৌ গ্রেফতার কিনা, না এবং গ্রেফতার হয়ে অথবা তিনি গ্রেফতার তো না, এটা আমরা 100% শিওর গ্রেফতার হয়নি। মানে যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট না হবে যে উনি গ্রেফতার হয়েছে, ততক্ষণ পর্যন্ত গ্রেফতার হয়নি। এখন পর্যন্ত আমরা জানি উনি নিখোঁজ। এখন এই নিখোঁজের মধ্যে কেউ কেউ বলছে ওনাকে অপহরণ করা হয়েছে, কেউ বলছে গুম হয়েছে, কারণ এক একটা শব্দ এক একটা
বিস্তারিত আপনার বৈশিষ্ট্য জি, জি। বহন করে। তা আমরা অবশ্যই। নিখোঁজ হিসেবেই তাকে হ্যাঁ, হ্যাঁ, ধরে নিতে অবশ্যই। চাই এখন পর্যন্ত। তো নিখোঁজ হিসেবে কিন্তু তাকে ধরে নিয়ে যেই উদ্বেগের জায়গাতে আমরা আছি, সেই জায়গাতে আমাদের বিভিন্ন ধরনের সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। কারণ তাকে নিয়ে এই সাম্প্রতিককালে যে কথাগুলি আমরা শুনছি সামাজিক মাধ্যমে, সেগুলির কারণ কি রয়েছে কিনা তার এই নিখোঁজ হওয়ার পেছনে, আমরা সন্দেহের জায়গা থেকেই সব কথা বলছি আসলে দেখুন, এখন পর্যন্ত, যেহেতু আমাদের কাছে আহ, কোনো তথ্য আসেনি। আমি এ পর্যন্ত দু একজনের আলোচনা শুনেছি এ ব্যাপারে, যারা ওনার বক্তব্যকে খণ্ডন করার জন্য কথা বলেছেন। তন্মধ্যে আমি আমি তাদের কিছু তাদের নাম কথা, নাম জানতে চাচ্ছি না, আপনার কাছে বলছি যে তার এমন কোন জি, ওই জি, সব যেসব বৈশিষ্ট্য মানে বক্তব্যগুলি এসছে, এগুলি থেকে এমন জি, কোনো জি, জি। কিছু বহন করেছে কিনা যে তাকে একদম পুরোপুরি নিখোঁজ করে ফেলতে হবে, অথবা তাকে তুলে নিয়ে চলে, এরকম কোনো ঘটনাকে বা এরকম কোনো কিছু তিনি তার আলোচনাতে বলেছেন কিনা, আপনি একজন আলেম হিসেবে কিভাবে দেখেন তার বক্তব্যগুলিকে? জি, জি, দেখুন, মানে উনি আলোচনা এবং সমালোচনা আসার পর ওনার কিছু আলোচনা শুনেছি যেগুলোতে কিছু অসঙ্গতি মনে হয়েছে, এবং কিছু আলোচনা, কিছু কথা ওনার সাথে যায় না, অথবা ওনার যে পড়াশোনার যেই স্টেপ সেটার সাথে যায় না এমন মনে হয়েছে। কিন্তু আলোচনাগুলোতে এমন সিরিয়াসলি কিছু আমি পাইনি, যে কয়েকটা দেখেছি আর কি, যেগুলোর কারণে উনি গুম হতে পারেন বা নিখোঁজ হতে পারেন। তো কিছু আলোচক এখানে কিছু অনভিপ্রেত কথা বলেছেন, যেমন ওনাকে খারেজি বলা, অথবা উম, জঙ্গি ইত্যাদি বলা, তো কিছু শব্দ মনে হয়ে এসছে যেগুলো আসলে দুঃখজনক ছিল। একজন মানুষকে সুনিশ্চিত ভাবে কোনো অপরাধের সাথে যুক্ত না হলে, অথবা সুনির্দিষ্ট কোনো মতবাদের সাথে যুক্ত নিশ্চিত তথ্য না পাওয়া গেলে এইভাবে কাউকে উল্লেখ করাটা আমি কখনোই সমীচীন মনে করি না। আমি যতটুকু আলোচনা ওনার দেখেছি, সেখানে যতটুকু দেখা যাচ্ছে উনি দাজ্জাল বিষয়ে আলোচনা করেছেন, কিয়ামত বিষয়ে আলোচনা করেছেন, বা আখিরুজ্জামানের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করেছেন। আমি আবারও বলছি, আলোচনা করতে গিয়ে কিছু মিস্টেক তার হয়েছে তথ্যগত, অথবা হতে পারে যেহেতু জেনারেল লেভেল থেকে উঠে আসা এটা একজন আপনার এটা দিন। আপনার আপনার কাছে ভুল হতে পারে, সে তার তার মতো করে সঠিকভাবে তুলে ধরেছে, কিন্তু আপনাদের এক একজন এক এক মতাদর্শের দৃষ্টিতে দেখছেন যে জি, আপনার জি। দৃষ্টিতে সে ভুল ছিল। আমরা এই ভুলের বা আপনার দৃষ্টিতে ভুল এই কারণে কি কোনোভাবে মনে করেন কিনা যে এই ভুলের প্রতিহিংসার পরায়ণ হয়ে কেউ না, তাকে না, ক্ষতি করতে পারে? না, এই ধরনের ভুলগুলো জাস্ট এগুলো পরিশোধনযোগ্য, যেগুলো সে আলোচনা করেছে তাকে বলে দেয়া উচিত, যাতে করে সে সংশোধন হয়ে যায়। বাকি এটাকে কেন্দ্র করে এইভাবে একজন মানুষকে নাই করে ফেলা বা নিখোঁজ করে ফেলার মতো কোনো ক্লু আমি ওখানে দেখিনি, বা যে কয়েকটা আলোচনা আমি কিন্তু শুনেছি তার বিশেষ পলিটিক্যালি করে। কোনো, আমরা যদিও এই কথা, হ্যাঁ, জি, আপনাকে অনেক ধন্যবাদ শামসুদ্দ ভাই। আমি আবারও আপনার কাছে আসছি, আর কয়েকটা প্রশ্ন আপনার কাছে, অনেকগুলি জি, প্রশ্নই জি, করবো, আর কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে সাবিকুন নাহার, আপনার কাছে আমার প্রধান প্রশ্ন যেটা আমি করতে চেয়েছি এর আগে, যে তিনি কি রাজনৈতিকভাবে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন বা আছেন কিনা বর্তমানে? উনি কখনোই কখনোই কোনো সংস্থা সংগঠন কিছুর সাথে জড়িত না। উনি একেবারে সাধারণ মানুষ, নিরীহ মানুষ। আমি ওনার সাথে চলি, এবং আমি 24টা ঘন্টা ওনার সাথে ছিলাম, প্রোগ্রামে গেলেও আমি ওনার সাথে ছিলাম। আমাদের দিনগুলো এমনও কাটে। তাহলে উনি কোনো কিছুর সাথেই না, একেবারে সাধারণ মানুষ। ওনার সম্পর্কে আমার চেয়ে বেশি হয়তো বা তার তার যে মা, বোন বা আরো যারা আছে আদার্স, কেউ বলতে পারবে না। তার সাথে আমি যতটা বাসি, আমার সাথে যতটা কাছ থেকে আমরা চলাফেরা করছি, উনি কোনো সংস্থা সংগঠনের সাথে জড়িত না। এটা বারবার বারবার উনি ক্লিয়ার করে আসছে। আর উনি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে উনি কথা বলে না, বা উনার এই ব্যাপারে কোনো মাথা ব্যথাও নেই। বাংলাদেশ নিয়ে উনার কোনো মাথা ব্যথাই নেই। আমি ওনার কথাবার্তা থেকে যেটুকু বুঝতাম, শুধুমাত্র দিনের প্রতি ভালোবাসা, দিনের মহাব্বত। আর এটা একজন মুসলমানের মধ্যে আবশ্যক, থাকাটা আবশ্যক। তার তার মধ্যে আমি বারবার একটা কথা বলি যে সে আমার হাজবেন্ড, সেজন্য আমি তার সম্পর্কে বলতেছি ভালো, সেটা না। বরং সে সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ। সত্যিকার অর্থেই আমি তাকে খুবই ভালো পাইছি। তার ব্যাপারে যদি আমাকে একটু বলার সুযোগ দেন, সে পার্সোনালি আমি যেটা দেখছি, সে পার্সোনালি গুনাহকে অনেক ভয় করে। প্রত্যেকটা গুনাহ থেকে সে বেঁচে থাকতে চায়। সে হয়তো বুঝে না, বা ইসলামের যে বিষয়গুলো, বড় বড় ইখতিলাফি বিষয়গুলো তো উনি এড়িয়েই চলে। আর যে ফতোয়ার বিষয়গুলো তো উনি ওই ব্যাপারে ফিকের বিষয়ে মাথায় ঘামায় না, দেখা যায়। উনি জাস্ট মোহাব্বত করে দিনকে, ইসলামকে। কোন সংস্থা সংগঠন কিছুর সাথে উনি জড়িত না। এখানে আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট একটু দেখাই। সেখানে হচ্ছে উনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে, যেমন জিও পলিটিক্স, এই বিষয়টা নিয়ে যে উনি আলোচনা করে, উনি যদি পরিণাম সম্পর্কে জানতো, উনি যদি অতটা গভীরের
গভীর জলের মাছ হতো, তাহলে কিন্তু উনি বা অতটা গভীর থেকে যদি ভাবতো তাহলে কিন্তু উনি এই বিষয়গুলো এভাবে পাবলিকলি কথা বলতেন না। উনি কিন্তু পরিণাম সম্পর্কে অজ্ঞ ছিলেন, জাস্ট পড়াশোনা করছে, কিছু স্কলারের আলোচনা শুনতেন, সেই ভিত্তিতে তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার দিনের প্রতি মহাব্বতের জায়গা থেকে সে উম্মাকে সচেতন করার জন্য এবং উম্মাকে এক হওয়ার জন্য সব সময় নিরলস চেষ্টা করে যেত। অলওয়েজ অলওয়েজ ঘরে সারাদিন তার পড়াশোনার প্রতি ঝোঁক ছিল। সারাদিন সে কিতাব পড়তে না পারলে একটু তিলাওয়াত, তার একটা রুটিন ছিল লাইফের। এই রুটিন অনুযায়ী সে না চলতে পারলে একেবারে আমি কি বলবো যে মানে সে বাচ্চা মানুষের মতো কান্নাকাটি শুরু করে দিত, আমার সাথে রাগারাগি শুরু করে দিত। এরকম মাইন্ডের মানুষ সে দিনকে সবার আগে অগ্রাধিকার দেয়, সবার আগে সে অগ্রাধিকার দেয় দিনকে। এবং সে সব সময় সব আলেমদেরকে বলতেছে যে মানে সবসময় বলতেছে যে আমাকে আপনারা অ্যাক্সেস দিন, আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ধরায় দিন। আর যে কথাটা আমি বলতেছিলাম ছুটে গেছি পরিণামের বিষয়ে, উনি যদি পরিণাম সম্পর্কে একটা জিনিস আপনি দেখেন, আমি জানি না যে মোমে আগুনে হাত দিলে কেমন লাগে, এটা যখন আমি জানি না তখন আমি হাতটা কিন্তু সহজেই আগুনে দিতে পারবো, আমার কোনো রকম লাগবে না। কিন্তু যে বা যারা যে ব্যক্তি জানতে পারবে যে আগুনে দিলে এটা পুড়ে যাবে, এটার একটা যন্ত্রণা আছে, এটা যদি সে আমি নর্মালি বলে যাচ্ছি, যদি সে এটা বুঝতে পারে বা জানা থাকে তখন সে কিন্তু আগুনটা ধরতে কোনো রকমের সাহসী করবে না। তো আদনান সাহেব হচ্ছে উনি একেবারে পরিণতি সম্পর্কে অজ্ঞ, যে কি হতে পারে। উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছে এই ব্যাপারে কি হতে পারে, কি হতে পারে, তার অনেক বড় বড় স্কলাররা আছেন, তারা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলে না, কারণ তারা জানে পরিণতি সম্পর্কে। আর তার এই পরিণতি সম্পর্কে না জানাটাই হচ্ছে সে যে কোনো কিছুর সাথে জড়িত না এটার প্রমাণ বহন করে। আমি কি স্পষ্ট করতে পারতেছি? কারণ সে যদি কিছুর সাথে জড়িত থাকতো তাহলে অবশ্যই পরিণতি সম্পর্কে জানা থাকতো। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আমি তাকে সাবধান করে আসতেছিলাম, আমি পার্সোনালি এটা আমি বলতাম যে তুমি আরেকটু এভাবে করো, ওভাবে করো, এভাবে যখন আমি তাকে এভাবে বলতাম। এখন রিসেন্টলি সে কিন্তু কিছু বিষয় মানে যে গ্লোবালি বা জায়নিস্ট মুভমেন্ট, এই বিষয়গুলো যেগুলো নাকি ইন্টারন্যাশনালি মার্ক করা হয়, এই বিষয়গুলো নিয়ে উনি এখন কথা বলতেছিল না। এগুলো কিন্তু তার পূর্বের লেকচার, এখন রিসেন্টলি সে কিন্তু বলতেছিল না, সে মানে সে আপনি বলতেছিল আপনি তাকে সাবধান করছিলেন কোন দৃষ্টিভঙ্গির আলোকে? আপনি কোন নিজে কি মনে বেসিসে আমি করছিলেন যে তাকে সাবধান, যে হ্যাঁ, সে এমন কিছু বলছে যেটা আসলে না না ক্ষতিকর হতে পারে? আমি তাকে কেন সাবধান করতাম, এখানে অনেকগুলো, আমি এখন বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে। আমাকে অনেকেই বলতেছিল উনার সাথে চলার ক্ষেত্রে অনেকের সাথেই পরিচয় হয়েছে চলার সময়, চলার পথে। তো এর মধ্যে অনেক বড় বড় অবস্থানের মানে আইনি অবস্থায় আছে, এরকম অনেকেই আমাদেরকে এরকম ইনফরমেশন দিয়েছে যে আপনারা কিছু কিছু ইন্টারন্যাশনালি মানে যে গোয়েন্দা সংস্থাদের কথা বলতেছে আমাদেরকে যে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন না, বা এই বিষয়গুলো থেকে কোন গোয়েন্দা ওনাকে একটু সংস্থা এড়িয়ে কাদের চলতে কথা বলেন। বলেছে, বা এর আগে আপনি আমাদেরকে এখানে সবকিছু স্পষ্টভাবে বলতে হবে, মানে কাদের কথা এখন বলেছে এবং কাকে আপনি সন্দেহ করছেন? এখন আপনার আমি তো সন্দেহের আর জায়গাটা কিন্তু বুঝতেছি খুবই না, আমার গুরুত্বপূর্ণ। সন্দেহ, এখানে হ্যাঁ, কয়েকটা বিষয় আমার আছে সন্দেহ। সাবিকুর নাম, আমি একটু বলছি আপনাকে। তো হ্যাঁ, আপনার যেমন কথা, ওনার বক্তব্য, ওনার অবস্থান নিয়ে অনেক বিতর্কিত আহ, আহ, কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। তাকে আবার উগ্রবাদী সংগঠনের সাথে যুক্ত রয়েছে কিনা, আপনি যদিও একটু আগে নেভার বলেছেন যে নেভার এই ধরনের নেভার কথাও উনি আসছে, কোন এবং সংগঠনের আন্তর্জাতিক সাথে কোনো জড়িত সংগঠনের না। সাথে যুক্ত রয়েছে কিনা। আপনি তার স্ত্রী হিসেবে আপনি সবসময় তার সাথে ছিলেন, তার সহচর হিসেবে ছিলেন। আপনি কি নেভার, কোনোভাবে আপনি আমি কি তার তার কোনো সম্পর্ক বা তার কোনো বিহেভিয়ার, তার ব্যক্তিগত কোনো এমন কিছু আশপাশে কিছু দেখেছেন কিনা বা শুনেছেন কিনা যে না, সে এরকম কোনো সংগঠনের সাথে যুক্ত থাকতে পারে বা সম্ভাবনা আছে? অসম্ভব, উনি কোনো উগ্রবাদী কোনো কিছুর সাথেই জড়িত না, একেবারে নিরীহ মানুষ। এটা আমি আপনাদেরকে আর কতগুলো ওয়ার্ডে বুঝাবো, এই যে পরিণাম বুঝে না এই একটা ওয়ার্ড ইনাফ, আই থিঙ্ক, আই গেস এটা ইনাফ। কারণ সে যদি কোনো কিছুর সাথে সংযুক্ত থাকতো তাহলে সে পরিণাম জানতো, তাহলে সে অবশ্যই এভাবে চলাফেরা করতো না, এভাবে কথা বলতো না, সে ভেতরে কাজ করতো। তার মতো করে কয়টা মানুষ কথা বলছে এভাবে নির্ভীক ভাবে ময়দানে, অকুতোভয় লড়াকু সৈনিক হয়ে কয়জন কথা বলছে? কেউ তো বলেনি। আর সে পরিণাম জানতো না, আর সে মোহাব্বত থেকেই বলছে, দিনের মোহাব্বত থেকে, উম্মার মোহাব্বত থেকে, আল আকসার মোহাব্বত থেকে। আমি যেটা দেখতাম সবসময় ওনার ভেতরে একটা যন্ত্রণা, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে, বাইতুল মুকাদ্দাসের প্রতি ব্যাপারে উনি একটা যন্ত্রণা ফিল করতো, বলতো সবসময়। এগুলো উনি দেশের ব্যাপারে পলিটিক্স এগুলো সেগুলো এগুলো কোনো কিছুর দিকে ওনার কোনো মাথা ঘামানোর কোনো, আমি কখনো এই ব্যাপারগুলোতে নিয়ে কথাও বলতে শুনিনি। উনি পড়াশোনা করতো, আমল করতো, তিলাওয়াত করতে ভালোবাসতো। সবচেয়ে বেশি যে আমলটা উনি করতো সেটা হলো দোয়া করতো, প্রচুর পরিমাণে দোয়া করতো, প্রচুর পরিমাণে সিজদায় দোয়া করতো, প্রচুর পরিমাণে হাত তুলে দোয়া করতো।
ওনার বেশিরভাগ টাইম কাটে উনি এই দোয়া করার মাধ্যমে, এবং সব সময় উনি এটাই প্রার্থনা করতো আল্লাহর কাছে যে আল্লাহ আমি ভুলের উপর থাকলে আমাকে সঠিক রাস্তা দেখান। এবং উনি একেবারে সরল মনে সকলের পরামর্শ গ্রহণ করতে আগ্রহী ছিলেন। এমন না যে আমি একঘরে যে আমি যেটা বুঝছি এটাই, এরকম ছিল না। উনি বলতেন যে হ্যাঁ তার হতে পারে। সহযোগী অন্যান্য আলেম বলেন বা অন্যান্য যারা ওনার মতো করেই ধর্ম প্রচার করে থাকেন, তারা কি আগে যারা আপনাদের সাথে সম্পর্ক ছিল তারা কি এখন বর্তমানে আপনাদের সাথে সম্পর্ক রেখে চলেছে, নাকি তারা আপনাদের সাথে দূরত্ব বজায় রাখছে? মানে আপনি কারণ আমরা শুনতে পাচ্ছি যে উনি এরকম ধরনের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বা ওনার কথাবার্তাতে এরকম একটা উগ্রতা ভাব রয়েছে, এই ধরনের কথাবার্তা। নেভার, উনি কোথাও কোনো কিছুর সাথে জড়িত না। উনি শুধু, আমি যদি বলতে পারি, উনি শুধু আমলের সাথে জড়িত, কিতাবের সাথে জড়িত, আমার সাথে জড়িত, এর বেশি কিছুর সাথে উনি জড়িত না। উনি ওনার পরিবারের সাথে জড়িত, আমলের সাথে জড়িত, পড়াশোনার সাথে জড়িত, এর বেশি এই মানুষটা আর কিছুই না। আপনার কোনো কি খুবই সাধারণ। স্পষ্ট ভাবে আপনার দুই একটা সন্দেহের জায়গা আছে যেটা আপনি খুব অতি সম্প্রতি তার কাছ থেকে কোনো না কোনো ভাবে ইঙ্গিতপূর্ণ ভাবে শুনেছেন যে এরকম কিছু একটা হয়েছে, বা তার সাথে এরকম কিছু কেউ এখন আমি আপনাকে বলতে পারি, যেদিন উনি রওনা হয়, সেদিন রওনা হওয়ার সময় উনি আমাকে বলতেছে আচ্ছা আমার মনে হচ্ছে কি আমাদেরকে ফলো করতেছে। আমাকে কল করে প্রায় 3:30টার দিকে, 3:30 কি 3:45টার দিকে আমাকে কল করে বলতেছে আমার মনে হচ্ছে আমাদের কারটা ফলো করতেছে। আমি বললাম তুমি বুঝলা কিভাবে? বলে যে এটা বোঝা যায়, দুইটা বাইক আমাদেরকে ফলো করতেছে। তো এখন যে ফলো করতেছে এটুকুই কথা, তুমি একটু দোয়া করো আমি যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারি। আমি মানে এই কথা আমার কাছে বলেছে এটা আপনাকে? তখন, হ্যাঁ এটা আমাকে বলেছে তখন। এটা এটা কোথায় আমাকে থাকা অবস্থায় বলেছে? এটা উনি রংপুর থেকে বের হচ্ছে মাত্র, কারে উঠছে তারপর থেকেই উনি বলতেছে যে আমি যে বের হয়েছি তখন থেকেই আমার পিছু নিচে দুইটা বাইক। আর এটা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমরা মানে ওখানে যারা তারা আছে বলতেছে এটা বোঝা যায়, বুঝতে পারতেছি আমি যে আমাদেরকে দুইটা বাইক ফলো করতেছে, আমরা অন্য জায়গা দিয়ে যাচ্ছি। কারা আমরা এটা গাড়িটা- এই ব্যাপারে কিছু বলেনি, বা আপনিও জিজ্ঞাসা করেননি? কারণ এরকম ঘটনা হবে আপনি হয়তো ওরকম আমি স্বভাবত আমি আসলে এটাকে আমলেই নেইনি, আমি আমলে নেইনি, আমি এরকম আসলে কি আর কোনো আমলে অ্যাটেম্প্ট নেই। হয়েছিল বিগত আমলে ওনাকে এরকম কেউ ফলো করেছে বা আপনার কাছে শেয়ার করেছে যে এরকম আমাকে ধমক দিয়েছে, ফোনে এরকম কটু কথা বলেছে বা আমাকে হুমকি দিয়েছে, এই টাইপের কোনো কিছু কখনো বলেছে না, আপনাকে? গতকাল একটা নাম্বার থেকে রংপুর কল যায়, সে নাম্বার থেকে বলতেছে যে আমাদের কাছে আদনান আছে, আমরা তার সন্ধান দিব, যত প্রমাণ আছে, যত এভিডেন্স আছে, যত কিছু, যত সোশ্যাল মিডিয়ায় যা কিছু করা হয়েছে এগুলো যেন আমরা সব ডিলিট করে দেই, আমরা যেন কোনো সংবাদ মাধ্যমের সাথে কথা না বলি, আমরা কোনো যেন নিউজ না করি। এটার উপর এই ব্যাপারে আমার উপর প্রচন্ড রকমের চাপ আসছে, প্রচন্ড রকমের চাপ আসছে, এবং ওই নাম্বারটা থেকে আহ টাকা ডিমান্ড করা হয়েছে। এবং জানি না এটা ফেকও হইতে পারে, এর পেছনে কি কারণ, নেপথ্যে কি থাকতে পারে এটা জানি না। আমি তো এত কিছু বুঝিই না। তা আপনি কি কল ব্যাক করেছেন সেই তো নাম্বারে, তার বা জন্য, সেই নাম্বারটা কি আপনি হ্যাঁ পুলিশকে হ্যাঁ দিয়েছেন? নাম্বারটা আমার কাছে আছে, নাম্বারটা না পুলিশের সাথে তো জিডির ব্যাপারে যে কথা বলবো তারা তো অ্যাক্সেস দিচ্ছে না। আর নাম্বারটার ঘটনা ঘটেছে গতকাল রাতের মানে আমার কাছে নাম্বারটা আসছে হচ্ছে রাতে প্রায় 1টা-1:30টার দিকে। আর তার জন্য একমাত্র আমি, তার কাছের জায়গা থেকে একমাত্র আমি লড়ে যাচ্ছি। আর তার না, ফ্যামিলি স্বাভাবিক, মেম্বারদের আপনি তার মধ্যে স্ত্রী, থেকে, আপনি লড়বেন হ্যাঁ না, সেখানে। তারপরে আমি একটা মহিলা মানুষ, আমি কখনোই এভাবে ফেস হতে চাইনি। তার আমি পরিবারে কে কখনোই কে আছে? তার পরিবার কি আর কেউ নেই? তার, হ্যাঁ তার পরিবারে যারা আছে, তার পরিবারে যারা আছে তারা, মানে তার আসল ভাই কথা বোন হচ্ছে তার, হ্যাঁ না না বাবা? তার ভাই বোন, তার ভাই নেই, তার বাবাও নেই, ছোটবেলায় মারা গেছে। তার পরিবারে যারা আছে তারা আমার মতো করে তার সম্পর্কে এই রিসেন্ট ইনফরমেশন গুলো জানে না, এটা মানে একটা তিনি আপনার ব্যাপার। সাথেই ছিলেন, আই মিন তার বাবা মার সাথে থেকেও, আই মিন বাবার পরিবার থেকেও আপনার সাথে বেশি, লাস্ট এটা থ্রি স্বাভাবিক। মান্থ ঠিক আছে। লাস্ট 3 মান্থ উনি আমার সাথে বেশি সময় দেওয়ার কারণে এই লাস্ট 3 মান্থে যে বিষয়গুলো, এগুলো উনার ব্যাপারে বেশিরভাগ বা ইনফরমেশন, এবং উনি যে আসতেছে বা কয়টা থেকে নেই কি, এগুলো বা আমি কি করতেছি বা কিভাবে কি করতে হয়, কিংবা উনার সোশ্যাল মিডিয়ার যত কিছু, যত সবকিছু কিন্তু আমার হাতে, যার জন্য তারা কিন্তু এই ব্যাপারে অ্যাক্টিভ না। আর তার মামারা আছে যারা, তারা এই ব্যাপারগুলোতে মাথাই ঘামায় না, ওই তারা তাদের মতো করে আছে। আহ, আমি বললাম না উনি একেবারে একটা নিরীহ মানুষ, জি, আপনার কাছে আবারও যার জন্য আসছি এখন সাবিকুল আমার নাহার। আমার সব করতে হচ্ছে, সোশ্যাল সাবিকুল নাহার, মিডিয়া বলেন বা আপনাদের জি, সাথে যোগাযোগ বলেন, আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, আমি কখনোই ফেস হতে চাইনি। হ্যাঁ সেটা আমি জানি। আপনি এটা আসলে আমাদের এখানে আসার কথা ছিল আপনার স্বামীর 20 থেকে 25-এর মধ্যে আসার কথা ছিল, কিন্তু
কি অবস্থা হয়ে গেল সেখানে আপনি আসলেন, এটা আসলে আমি আপনি মানসিক ভাবে ভাবেননি যে আপনি একেবারে খুব বেশি, আমি ফিজিক্যালি মেন্টালি ভাবেই আমি খুব বেশি একেবারে ভেঙে পড়েছি, আমি উইক হয়ে গেছি। আমি কথা কি বলতেছি, আমি খুব কষ্ট করে যেন আপনাদের সাথে কথা বলতেছি। আমি আজকে 3 দিন থেকে কিছুই করতে পারতেছি না। আমি 3 দিন ধরে উনার মিসিং এর পর থেকে না আমি খেতে পারতেছি, না আমি ঘুমাতে পারতেছি, না আমি কিছু করতে পারতেছি। বাট আমি কোথায় যাব, হোয়াট শুড আই ডু, আমি এইটাই বুঝতেছি না। আমাকে কে হেল্প করবে আমি এটা বুঝতেছি না। আমারও তো আমাকে হেল্প করার মতো আমার 4 সাইড থেকে যে তেমন বড় কেউ, বা আমি কার কাছে যাব, কি করা উচিত একটা মেয়ে হিসেবে, আমি তো এটা বুঝতেছি না। আমি জাস্ট সোশ্যাল মিডিয়াকেই এখানে আমি জাস্ট তার ইনফরমেশন গুলো দিলাম। তার ইনফরমেশন গুলো দেওয়ার পর আমি ওখান থেকে রেসপন্স পেলাম, এবং ফেস দ্য পিপল এর বিষয়টাও আমি সোশ্যাল মিডিয়া থেকে রেসপন্স পাওয়া। ঠিক আছে, আপনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে ব্যারিস্টার সারোয়ার, আমি আপনার ব্যারিস্টার সারোয়ার হোসেন আপনার কাছে প্রশ্ন করবো, কিন্তু সারোয়ার ভাই আপনার কাছে আমার পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, যে যেখানে পুলিশ মামলা নিল না বা জিডি নিল না, সেখানে আদালত কতটুকু তাদেরকে সহযোগিতা করবার মতো পসিবিলিটি আছে, এবং সেখানেও কি আপনি মনে করেন কিনা সরকার তো এখানে আসলে এখনো সরকার কোনো পক্ষ কিনা আমরা কোনোভাবেই জানি না, সরকার বলতে আমি এজেন্সিদেরকে কথা বলছি, সেই ক্ষেত্রে কি তার সঠিকভাবে বিচার পাওয়ার বা তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং আদালত সেক্ষেত্রে কি সহযোগিতা করার কোনো সুযোগ রয়েছে কিনা? না, এটা অবশ্যই আদালতের প্রোটেকশন রয়েছে। যেমনটা শুনলাম, সে এটা হাইকোর্টে রিট করতে পারে, কিন্তু কোর্ট নেবে কিনা সেটা কোর্টে চেষ্টা করা যায়। যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক আইনের প্রতিরক্ষা পাবে, আইনের প্রোটেকশন পাবে। সো একটা থানায় যদি যায়, সেই থানা যদি মামলা না নেয়, যে কোনো ক্রিমিনাল কেস কোর্টে নালিশি মামলা করা যায়, কিন্তু এই সিচুয়েশনে সে হাইকোর্টে রিট ফর্মের চেষ্টা করতে পারে এই ইস্যুটা। তখন হয়তো হাইকোর্ট অন্য কোনো রুলও দিতে পারে, পুলিশের উপর কোনো ডাইরেকশন দিতে পারে, ডেফিনেটলি সেটা চেষ্টা করা যায়। কিন্তু আমি যেটা বলবো যে আদনানের ওয়াইফকে ডিজি বা পুলিশের যে ডিজি আছে তার সাথে দেখা করবে, অথবা র্যাবের ডিজির সাথে দেখা করার চেষ্টা করবে। আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা এই রিলেটেড, আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা তার আরেকটা জিনিস আমি বলবো যে এই যে একটা ক্লু কিন্তু পাওয়া গেছে যে একজনে ফোন করছে, এইটা ফেক অর ফ্যাক্ট, এইটাও কিন্তু পুলিশ বের করবে। সো টাইম ইজ এ ফ্যাক্টর। অনেকগুলি রসদ রয়েছে সারোয়ার ভাই, আমি অবাক হয়ে গেলাম যে জিডি নিচ্ছে না। জিডি has everybody's right, and GD, to get the GD as a claim or as a report, it is first duty of the duty officer of the police station. এখন আমাদের দেশে আইন তার নিজস্ব গতিতে চলে না, এটা আমরা সবাই জানি। কি স্টার্ট লাগে, এইটা যদি উপর থেকে নির্দেশ হয়। আপনি আরেকটা জিনিস অবাক হবেন, তাকে নাকি প্রায় 3-4 ঘন্টা বসে রাখা হয়েছে। এইটা যদি উপর থেকে নির্দেশ যায়, যে বা যাহারাই করুক না কেন, তাহলে পুলিশের জন্য এটা মাত্র 2 ঘন্টা টু ফাইন্ড আউট। একটা টেলিফোন নাম্বার পাওয়া গেছে। আরেকটা জিনিস হলো আপনার রংপুর থেকে 2টা মোটরসাইকেল তাকে ফলো করেছে, 2টা মোটরসাইকেল ফলো করেছে। অনেক রাস্তার অনেক অংশ সিসিটিভি দ্বারা কভার করা, এবং তার স্ত্রী যেটা বললো যে মিরপুর এলাকায় ঢোকার পরে সেখানে কিন্তু সিসি ক্যামেরা আছে। সো পুলিশের এখানে সদস্যের অভাব দেখা যাচ্ছে, অনেকটা দায়িত্ব অ্যাভয়েড করতে চায়, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। দ্যাটস ওয়াই আমার পরামর্শ হলো অবশ্যই এটা রিট ফর্মে যাওয়া যাবে, এবং যদি মামলা না নেয় তবুও এটা কিন্তু মিডিয়ায় আসবে, কারণ এটা অত্যন্ত হেইনাস অ্যাক্ট, এবং এটা জীবন মৃত্যুর কোশ্চেন। আমরা জানি না হু হ্যাজ ডান ইট। সো এইটা, আর ওনার কালকে আমি মনে করি আইজিপির কাছে দেখা করার চেষ্টা করা উচিত, এবং পুলিশ র্যাবের ডিজি এরপরই উনি যদি প্রধানমন্ত্রীর অফিসে যায় অথবা তার বাসায় যায় বসে থাকে, আমি মনে করি তার অ্যাটেনশন পাওয়া সম্ভব। টাইম ইজ এ ফ্যাক্টর, এবং কষ্ট, যেহেতু আপনাদের ওয়াইফ, আপনাকে দৌড়তে হবে, এবং আমার মনে হয়েছে আপনি একটু শিক্ষিত মানুষ, ইংলিশে কথা বলতে পারেন। ডু ইট নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি একটু। আমি আবার বলি, পুলিশ ইচ্ছা করলে 1 ঘন্টার ভিতরে এটা বাইর করতে পারে, পুলিশ ইচ্ছা করলে 1 ঘন্টার ভিতরে এটা বাইর করতে পারে। সেক্ষেত্রে আপনি আইনি যে সহায়তা দিবেন বলেছেন, আমাদের পুলিশের সেই এফিসিয়েন্সি রয়েছে, only thing is they need the kick start. Exactly. A order from the kick start, I mean a order from the higher ups. Yes,
এখন শুধুমাত্র সময় মতো এই স্টেপসটা নিতে পারলেই হলো, যে কয়েকটা সিম্পল স্টেপস অলরেডি কয়েকটা রসদ আছে, এবং এই যে কল দিয়েছে, যে কল দিয়ে যেটা বললেন মাত্র নাহার, আমার কাছে মনে হয় সেই কল ধরে তো অনেক কিছু খুঁজে পাওয়া সম্ভব। সে যদি ফেকও হয়, এই কলের কথাটা যেহেতু একটা জিডি হয়েছে, ওখানে একজন ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ হয়েছে রংপুরে, তো পুলিশের ভিতরে নিজের নেটওয়ার্ক আছে, সেই পুলিশ অফিসারকে আপনি এই নাম্বারটা জানায় রাখতে পারেন টু চেক ইট। এই ধরনের ঘটনায় কিন্তু অনেকে ভিপিন লোকে আমরা ছাড়িয়ে দেবো, ইয়ে করব, বড় ধরনের অঙ্ক ডিমান্ড করে। আমি মনে করি যে আপনার সাবিকুন নাহার আপনি সেখানে সাবমিট করবেন না, ইউ আর কনসাস। আর একটা যদি ছোট কথা বলি, যে উনি যে পরিণাম বুঝতো না, যে লোকটি কনসিকুয়েন্স বোঝে না, তার আসলে বিপদ ঘটতে পারে। অতএব আমি দোয়া করি সে ফেরত আসুক, আল্লাহর রহমতে সে ফেরত আসুক, এবং তাকে এই পরিমাণ না বুঝলে, এটা আমাদের ধর্ম অথবা যে কোনো সমাজই আপনি দেখবেন যে লোকটা তার পরিণাম বুঝে না তার কর্মের, সে কিন্তু আসলে বিপদে পড়তে পারে। সো ইউ মাস্ট বি ভেরি ওয়াচ। না না, আমি এখানে একটু বলি, মানে পরিণাম বুঝে বুঝে সবকিছু বলতে হবে কেন? আমি আমি বলতে চাচ্ছিলাম আপনি মনে করেন আমি সঠিক কথা বললে, এখন আমি জানি সঠিক কথা বললে কালকে আমাকে একটা বিপদ সম্মুখীন হতে হবে, কারণ এটা দুনিয়ারই নিয়ম হয়ে গেছে। সঠিক কথা বললে আমাকে একটা মানে পরিণাম ভোগ করতে হবে, তাই বলে কি আমি চুপ থাকবো? না, পরিণাম এই কারণে না, সঠিক কথা বলতে পারবেন আপনি, ট্রুথ হ্যাজ এ পাওয়ার। কিন্তু আপনি যদি এমন কাজ করেন, যে কোনো আপনার কথা এবং কাজের কনসিকুয়েন্স আপনার সাফার করতে হবে। আপনি এমন কথা বললেন, বা এমন কাজ করলেন, দ্যাট কনস্টিটিউট এ অফেন্স। আপনি এমন কথা এবং এমন কাজ করলেন, আমার মতামত প্রকাশ করবার মতো স্বাধীনতা তো আমার আছে, সেই জায়গা থেকে আপনার মতামত প্রকাশ উইথ রেসপন্সিবিলিটি। আপনি মতামত নিয়ে বলেছে বলেই তো সে ওপেনলি বলেছে করলেন, এবং সেই মতামত কাউকে অফেন্ড করলো, সেটা ডিফেমেশন হতে পারে, সেটা ক্রিমিনালই হতে পারে। আর বাংলাদেশে তো ওই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে। অর্থাৎ আপনার মতামত প্রকাশ করতে হবে উইথ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে করেছে তিনি, এটা কিন্তু প্রমাণিত সত্য, কারণ তিনি ওপেনলি বলেছেন এবং দায়িত্ব নিয়েই বলেছেন, কখনো তিনি কারো উপরে। এখন কথা হলো সেই কারণে কি কোনোভাবে জাস্টিফাইড কিনা টু ডিসঅ্যাপিয়ার হিম অথবা টু অ্যাবডাক্ট? নো, ইট ইজ নো ওয়ে জাস্টিফাইড, ইট ইজ নো ওয়ে জাস্টিফাইড। সে ক্রিমিনাল অফেন্স করুক, কাউর সেন্টিমেন্টে আঘাত করুক, ডিফেমেশন করুক, ডিজিটাল নিরাপত্তা আইন ভায়োলেট করুক, তাকে আইনের আশ্রয় করতে হবে। And his acts and words must be dealt in accordance with law, and only in accordance with law. That is the constitutional law. দ্যাটস ইট, আমরা সেটাই চাচ্ছি এবং সেটাই হোক, সবাই এভাবে চাচ্ছে। দর্শক, আপনারা এটাকে আসলে আমি একটু বিদায় নিচ্ছি, আমি সাগর ভাই জি, থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে যোগাযোগ করবে। দর্শক, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমি দোয়া করি, আমি কামনা করি, আমি আল্লাহর কাছে করি যাতে সে তার সুস্থ দেহে যাতে তার পরিবারের কাছে ফেরত আসতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ মি, ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আপনাদের দর্শকদের কাছে বলতে যাচ্ছি যে আপনাদের এক শেয়ার হতে পারে যে সঠিক জায়গায় এই তথ্যগুলি পৌঁছবে, এবং জনাব আদনানকে খুঁজে পাওয়ার জন্য হয়তো সহায়তা করতে পারে আপনার এক একটি শেয়ার। সুতরাং এই ব্যাপারে আপনারা মতাদর্শ নির্বিশেষে, আমি সবসময় ভেজ দ্য পিপল সবসময় একটি জিনিসকে সবসময় গুরুত্ব দেয়, সেটা মতাদর্শ নির্বিশেষে অন্তত এই ধরনের বিপদে কোনো ধরনের গাফিলতি করা ঠিক হবে না, কারণ তিনি একজন নাগরিক, এটাকেই ভাবতে হবে তিনি আপনার একজন ভাই। কোন ধর্মের কোন মতাদর্শের সেটা দেখবার কোনো প্রয়োজন আমি মনে করি না, কারণ আপনার বিপদেও কালকে আমি একইভাবে সবাইকে আহ্বান করব। আজকে যার বিপদে আহ্বান করছি তাকে আমি চিন্তাবো না, আমার সাথে কোনো সম্পর্ক, কিন্তু তিনি নির্যাতিত এবং তার পরিবারের সাথে আমরা সবাই যদি থাকি, হয়তো এই একটা সমাধান খুব সহজে আমরা পাবো এবং সুস্থভাবেই তাকে ফিরে পাবে তার পরিবার। সেজন্য আপনাকে অবশ্যই পাশে দাঁড়াতে হবে। মুফতি মোহাম্মদ সাদুদ্দোহা, আপনার কাছে আমি আবারও আসছি। অনেকেই দাবি করছে যে আলেম ওলামাদের বড় একটি অংশ নিশ্চুপ। 3 দিন পরেও অনেকেই করেছে, অনেকে কথা তুলেছেন, অনেকে আমি নিজেও লেখা দেখেছি, কিন্তু অনেকে মনে করছেন যে আসলে আভ্যন্তরীণ বিষয়ে ব্যাপারটিকে কৌশলী হয়ে অনেকে আসলে কথা বলছেন না, অনেকে ভয় পাচ্ছেন বলতে, অনেকে আবার তার প্রতি যে একটা জিজ্ঞাসা রয়েছে তার অবস্থানের কারণ সেখানে বলছেন না। এই পরিস্থিতিকে আপনি মনে করেন কি এই ধরনের আচরণ সঠিক? জনাব শামসুদ্দোহা। দোহাবে আপনি স্টাক হয়ে আছেন।
শামসুদ্দোহা ভাইকে কি আপনি শুনছেন নাহার না সাবিকুন জি নাহার না। শুনছেন? না, আপনি আমাকে জি না। শুনছেন, but সুতরাং উনি হয়তো সমস্যায় পড়েছেন। শামসুদ্দোহা ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার কথা একটু শোনা খুবই দরকার। আপনি স্টাক হয়ে আছেন। উনি লগ আউট হয়ে গেছেন, হয়তো এক্ষুনি উনি যুক্ত হবেন। দর্শক, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের টাইম লাইনে শেয়ার করলে আপনারা এই বিষয়টি অন্তত আমরা মনে করি যে ডিউলি যে অথরিটি আছে তাদের কাছে হয়তো পৌঁছবার সুযোগ তৈরি হবে। আমি এই সুযোগে অপেক্ষা করছি জনাব শামসুদ্দোহা সাহেব, তিনি আবারও আমার সাথে যুক্ত হবেন, এখনো পর্যন্ত তিনি হননি। আমরা অপেক্ষা করছি। নাহার, আপনার কাছে তাহলে আমার আবারও যেতে হচ্ছে। আপনি তাহলে এমন কোনো কারণ, অনেকেই বলছেন যে তিনি নিজ থেকে কোনোভাবে কি নিজেকে সরিয়ে রেখেছেন কিনা। আপনি বলেছেন যে তার যে ফোন নাম্বার, যে ফোন নাম্বারে তার সাথে আপনি সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপে কথা বলতেন, সেই ফোন নাম্বারটি এখনো পর্যন্ত অন দেখা যাচ্ছে, অনলাইনে দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ অ্যাপ। হ্যাঁ, অ্যাক্টিভ, তার মানে চার্জ হচ্ছে, চার্জ দিচ্ছে, স্বাভাবিক গতিতে আছে। তাহলে সেক্ষেত্রে এরকম কোনো ঘটনা এর আগে কি তিনি কখনো 3-4 দিন নিজেকে লুকিয়ে রেখেছেন, অথবা কোথাও গিয়ে বেড়াতে গেছেন, অথবা আপনাকে সারপ্রাইজ করেছেন? যদিও এগুলি না 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 বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন না, তারপর আমার কাছে মনে হয়েছে এরকম করে, যেহেতু ওনার ব্যক্তিগত ফোনটি এখনো সচল। কি মনে হয় আপনার কাছে? না না, কখনোই উনি এরকম কিছু করেনি, কখনোই। আর এটা তো প্রশ্নই আসে না যে উনি নিজে থেকে লুকিয়ে আছে, এটা প্রশ্নই আসে না। বর্তমান প্রেক্ষাপটে উনি এভাবে নিজে থেকে নিজে লুকিয়ে থাকবে। আর লুকিয়ে, আপনি একটা জিনিস এখানে পয়েন্ট টু বি নোটেড দ্যাট, যে সে লুকিয়ে নিজেকে রাখবে কোথায়, কার সহ? এত বড় ক্ষমতা বাংলাদেশে মানে কিভাবে হয়ে গেল একটা সাধারণ মানুষের? 3 জন সাথে আরো 3 জন, একটা কার, সে নিজেকে কোথায় লুকাচ্ছে? এটা এত সহজ হয়ে গেল? অন্য এটা যারা কিভাবে আছে, সম্ভব? অন্য সে যে যদি একা একা হতো তাও একটা কথা ছিল, আমরা এরকম একটা সন্দেহ আপনারা করলে হয়তো যৌক্তিক শোনাতো। এখন কার সহ, আরো 3 জন সহ তারা এভাবে নিজেদেরকে নিজে লুকিয়ে রাখবে, এটা কি কখনোই গ্রহণযোগ্য একটা কথা হতে পারে বা যৌক্তিক আদৌ? আচ্ছা, বাংলাদেশের এটা মিডিয়া থেকে কি আপনার সাথে যোগাযোগ করেছে কিনা, এবং মিডিয়াদের ভূমিকা কি দেখছেন? মিডিয়া বলতে বিবিসি বাংলা আজকে আমার সাথে কথা বলতে চেয়েছে, তো আমি তাদের সাথে সামান্য কথা বলেছি, কারণ আমি তখন খুবই ক্লান্ত ছিলাম। আর হচ্ছে, আর নিউজ 24, জাগো, এরা কথা বলতে চেয়েছে, আমি খুবই ক্লান্ত ছিলাম। আমি আপনাদের এখানেই যুক্ত হয়েছি। আমি আজকে আজকে চেয়েছে তারা কথা বলতে, আমি খুবই ক্লান্ত ছিলাম, আমি সেজন্য কাউকে সময় দিতে পারিনি। জি, আমার সাথে আমি শামসুদ্দোহা ভাইকে চাচ্ছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তিনি 3টা পক্ষকে এখানে আমি সামনে এনেছি। এক হলো আপনার পারিবারিক কোনো ইস্যু থাকতে পারে, এক হলো রাষ্ট্র কোনো ইস্যু থাকতে পারে, এক হলো আলেম ওলামাদের মধ্যে কোনো ধরনের হতে পারে। আপনি কোনটাকে সবচেয়ে বেশি দিতে যাচ্ছেন, নাকি আপনি সবাইকে এই মুহূর্তে সবাইকে আপনার সন্দেহের চোখ দেখছেন? আমি সবাইকেই সন্দেহ করতেছি। প্লাস হচ্ছে এখানে আরেকটা বিষয়, যে উনি তো গ্লোবালি বিষয়গুলো, যেমন জিও পলিটিক্স নিয়ে কথা বলতো, ওনার কথা বলার জায়গাটা কিন্তু জিও পলিটিক্স, যেটা নাকি তারা আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি হয়তো তারা ফোকাস করছে কিনা, এই জিনিসটাকে আমার বেশি মনে হয়, আমি আমি বেশি সাসপেক্ট করতেছি। ইন্টারন্যাশনালি? আর হ্যাঁ, ইন্টারন্যাশনালি। আর একটা হচ্ছে, কিছু টেলিভিশন, যে কি হামাদান টিভি নাকি এরা আর কি বলছে, এমন মিথ্যা একটা উদ্ধৃতি দিয়েছে তার নামে, যে তামিম আল আদনানির কথা, অথচ আমরা এর নামও কখনো শুনিনি যে উনি এর সাথে জড়িত থাকতে পারে। এই ধরনের একটা নিউজ করার পর পরই কিন্তু উনার উপরে এই একটা বিপদ নেমে আসলো। এখন আমি আসলে কিছুই বলতে পারতেছি না যে কি হচ্ছে বা সাসপেক্টেড কারা। এটা তো আমার চেয়ে ভালো আপনারা বুঝবেন যে এই এই ধরনের ঘটনাগুলো কারা ঘটিয়ে থাকে। এই যাবৎ এদেশে কি কি হয়েছে, আমি তো সে খবরগুলো রাখি না, আপনারা সেগুলোর সাথে মিলালে হয়তো বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন ভালো যে আসলে ঘটনাটা কিভাবে কি হতে পারে। আর তার লেকচার গুলো কোনো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে না, কোনো দেশীয় বা আমাদের দেশ নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। পারিবারিক ভাবে, যেমন আত্মীয় স্বজনের সাথে তার কোনো ধরনের ঝগড়া বিবাদ, এই ধরনের কোনো সম্পর্ক ছিল কিনা বা হয়েছে কিনা?
না না, পারিবারিক ভাবেও কোনো প্রশ্নই আসে না। পারিবারিক ভাবে আমরা সবাই হ্যাপি, একেবারেই কোনো রকমের কোনো প্রবলেম নেই। আমি পরিবারের আমি মধ্যে। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনার কাছে আমি শেষ কথাই জানতে চাইবো সাবিকুর নাহার এবং দর্শক। আমি জনাব শামসুদ্দোহা সাহেবকে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু তিনি কানেক্ট হতে পারছেন না। তার কাছ থেকে, হ্যাঁ, তিনি কানেক্ট হয়েছেন। শামসুদ্দোহা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শামসুদ্দোহা ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি, আমি আপনাকে এখন আমি শুনতে পাচ্ছি। আমি দেখছি না। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। জি, আপনাকে আমি দেখছি না। আপনি দয়া করে একটু ভিডিওটা অন করবেন। উম, একটু আমাকে হুম, পাঠালে ভালো হবে। হ্যাঁ, ভিডিও। আমি আপনাকে রিকোয়েস্টটা পাঠাচ্ছি। আপনি একটু ইয়েটা অন করুন। ওকে ওকে। জি, আপনাকে এখন দেখতে জি পাচ্ছি। যে আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, আপনি একটু দয়া করে বলবেন যে আলেম ওলামাদের পক্ষ থেকে আসলে কিভাবে দেখেন ব্যাপারটিকে। জি জি, জাযাকুমুল্লাহ সাইফুল ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমার একটু নেটের প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো দেখুন, আমি মনে করি যে এখানে আবু তহা আদনান, আপনি যে কথাটা বারবার বলছিলেন, তিনি একজন দেশের নাগরিক। এখানে তার মতবাদ অথবা ধর্মীয় পরিচয় কিংবা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির চেয়েও তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন দেশের নাগরিক, বাংলাদেশের বৈধ নাগরিক, এবং তিনি দেশের যাবতীয় নিয়মকানুন মেনে চলছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সাধারণ জনগণ, আলেম ওলামা সহ সকলেরই উচিত একজন নিখোঁজ হওয়া ভাইয়ের সন্ধান চাওয়া, তার পাশে দাঁড়ানো। এবং আমি মনে করি যে এই দৃষ্টিভঙ্গি আমাদের সমস্ত আলেমদের আছে, এবং আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে খুবই ব্যথিত, দুঃখিত। যার জন্য আমার সাথে যখনই যোগাযোগ করা হয়, আমি সাথে সাথে বলেছি অবশ্যই যাব এবং কথা বলবো। কেন বলবো না? যদি তার কোনো কথায় এমন কোনো বিষয় থাকে যেটা, যেমন কিছু বিষয় আমি আপনাকে বলেছিও যে সেগুলো সংশোধনযোগ্য, কিন্তু সেগুলোর জন্য এইভাবে একজন মানুষকে নাই করে ফেলা কিংবা নিখোঁজ করে ফেলা, এটা কখনো সমর্থনযোগ্য হতে পারে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেখানে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা সবসময় বলে থাকে যে আইনের শাসন বাস্তবায়নের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে, বা অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন লয়ারদের পক্ষ থেকে বা বিভিন্ন ইয়েদের পক্ষ থেকে বারবার বলা হয়ে থাকে যে ওনারা সুশাসন বাস্তবায়ন করবেন। প্রশ্ন হচ্ছে যে একজন নাগরিক সে আদৌ কোনো অপরাধ করেছে কিনা সেটা জানার আগেই দেখা যাচ্ছে সে নাই হয়ে যাচ্ছে, অথবা তার কোনো একটা বক্তব্য, সেই বক্তব্যের বিভিন্ন সাইড থাকতে পারে, সেই বিষয়টাকে কেন্দ্র করে অহেতুক একটা ধোঁয়াশা সৃষ্টি করে অথবা একটা ধারণা প্রসূত কোনো কথা তৈরি করে দেখা যাচ্ছে মানুষগুলোকে নাই করে ফেলা হচ্ছে। যে এই যে বিষয়টা, এটা কিন্তু কারোর জন্যই কল্যাণকর নয় এবং কারোর জন্য সুখকর নয়। এবং আগামীতে এই সিচুয়েশনটা যে কারোর জন্য এটা ক্ষতির অবশ্যই কারণ হয়ে দাঁড়াবে। তো আমি জন্য মনে, এখন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আলেম ওলামাদের বিশাল অংশ এখানে চুপ কেন? দেখুন, আসলে চুপ কেন এই প্রশ্নের জবাব তো পুরো দেশই বিভিন্ন ইস্যুতেই চুপ। এটা শুধু যে আলেম ওলামারা চুপ অথবা আলেমরা চুপ, বিষয়টা এমন না। আমি এই জন্য বলতে চাচ্ছি, সে আমার দেশের নাগরিক। এ ব্যাপারে নাগরিক শ্রেণীর বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা উঠে আসা উচিত। সর্বোপরি আপনি জানেন যে আলেম ওলামাদের সমকালীন বিভিন্ন ইস্যু নিয়ে একটা একরকম বৈরী আবহাওয়ায় আলেম ওলামারা মানে দিনাতিপাত করছে। সুতরাং এসবকে কেন্দ্র করেও কোনো একটা ইস্যু থাকতে পারে। না, আর তাছাড়া দোয়া ভাই, আসলে মানে ওইগুলিতে আপনারা বলছেন না কারণ ওগুলি রাজনৈতিক কারণ, অনেকে সে কারণে অনেকের মানে মন্তব্য থেকে বিরত থাকছে, কিন্তু আদনান সাহেব তো কোনো রাজনীতি করতেন না, এই না, ক্ষেত্রেও আমি তাহলে কখন আলেম ওলামাদের কাজটা কি আসলে? না, সবগুলো এই রাজনৈতিক বিষয় কিন্তু সেখানে যুক্ত না। এবং আবু তহা আদনান সাহেব বিষয়টা আমি আপনাকে শুরুতেই বলেছি, এখনো অস্পষ্ট যে বিষয়টা আসলে কি হয়েছে। তো আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কথা আলেম ওলামারা বলছেন, এবং আমি আপনাকে এই জন্যই বললাম, পয়েন্টটা হচ্ছে যে তিনি একদিকে যেমন দিনের দাওয়াতের কাজ করতেন হিসেবে দায়ী, অপরদিকে আমি যতটুকু জেনেছি তিনি একটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, একজন গ্রাজুয়েট। এবং তিনি আপনি হয়তো জেনে থাকবেন, আমি উনাকে আলোচনা সমালোচনা হওয়ার পরেই ইউটিউব বিভিন্ন জায়গায় দেখেছি, উনি কিন্তু বাংলাদেশের এই দীপ্ত টিভি না যেন কি একটা টিভিতে শুয়ে তিনি সেকেন্ড অথবা ফার্স্ট হয়েছেন। তো তাহলে আলোকিত জ্ঞানী যে একটা শু হয়, সেখানে তিনি অলরেডি ফার্স্ট অথবা সেকেন্ড হয়েছেন। তাহলে এমন একজন মানুষ, যিনি একজন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা, পাশাপাশি তিনি মোটামুটি একজন পরিচিত মানুষ, সো তার পক্ষে সকলেরই কথা বলা উচিত। আলেম ওলামারও বলেছেন, অন্যান্য সকল সেক্টর থেকেই কথাগুলো বলা উচিত, কথাগুলো উঠে আসা উচিত।
হ্যাঁ, কোনোভাবে কি মানে তার কোনো ধর্মীয় বক্তব্যের কারণে তাকে এভাবে নিখোঁজ করে ফেলা, নিরুদ্দেশ করে ফেলা, কোনোভাবে কোনো ধর্মের কোনো জায়গা থেকে কোনো উল্লেখ করা আছে কিনা? দেখুন, আমি এই উনার বিষয়ে কথা মানে বলতে হবে যদিও বা এরকম যখন কিছু হয়েছে আমরা মোটেও ভাবছি না, তারপরেও যেহেতু কিছুদিন যাবত সমালোচনা হচ্ছে, কাউকে, ওনাকে না, কাউকে কোন কি আপনি মনে করেন কিনা আলেম হিসেবে যে তার ব্যক্তিগত মতাদর্শের কারণে এইভাবে কাউকে একদম নিরুদ্দেশ করে ফেলা বা তা না, কাউকে এটা কোনোভাবেই এই ইসলাম সমর্থন করে না, এবং এটা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। একজন মুসলিম যখন সে দ্বীনি বিষয়ে কথা বলতে যে কোনো স্লিপ করেন, কোনো ভুল করেন, তাহলে তা সেটা সংশোধন করে দেয়া যেতে পারে। আর সে সংশোধনের ভাষাও হবে মার্জিত। একজন অসুস্থ মানুষকে চিকিৎসা করতে যে একজন ডাক্তার যতটা সে রোগীর প্রতি সচেতন হন, তার প্রতি সহনশীল হন এবং তার ব্যাপারে দর্দে দিল হন, তো একজন মানুষ যদি কথা বলতে যেয়ে কোনো ভুল করেন, তার কথায় হোক অথবা তার তথ্যে হোক অথবা তার পদত্বে কোনো বিবৃতিতে হোক, সর্ব জায়গাতেই সংশোধনের জায়গাটাতে এসে একজন রোগীকে ডাক্তার যেভাবে সংশোধন করেন ঠিক ওইভাবেই সংশোধন করে দেওয়া উচিত। এটাকে কেন্দ্র করে মতবাদ, মতবিরোধ, মতভিন্নতাকে কেন্দ্র করে কাউকে নিরুদ্দেশ করে দেওয়া, কাউকে নিখোঁজ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যদি কেউ এ ধরনের কোনো কাজ করে থাকেন, তারা সুস্পষ্ট হারাম কাজে যুক্ত হয়েছেন এবং হারাম কাজ করছেন, এটা কোনো অবস্থাতেই ঠিক না। দেখুন, বরং আমরা যতটুকু পড়াশোনা করেছি সেখানে স্পষ্টতর যারা উম্মার সংশোধনী বিষয়ে কাজ করে সেখানে তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করার সুযোগ নেই। আমি যেন একটা উদাহরণ আপনাকে দিয়েছি যে ডাক্তার এবং রোগীর যে আচরণ হয়, একজন ভ্রান্ত বিচ্যুত মতবাদে কেউ জড়িয়ে পড়লে তাকে সংশোধনের জন্য যদি কেউ কথা বলে, তাহলে যিনি সংশোধন করবেন তিনার ভূমিকা হবে ডাক্তারের মতো, আর যার ব্যাপারে কথা বলবেন তার অবস্থান হবে সেক্ষেত্রে রোগীর মতো। আর যদি তাকে সেখানে গুম করে ফেলা হলো, তাহলে ডাক্তার কর্তৃক রোগীকে মেরে ফেলা যেমন, একজন ভ্রান্তিতে বা বিচ্ছুতিতে নিমজ্জিত ব্যক্তিকে এভাবে গুম করে ফেলা অথবা তার ব্যাপারে বিভিন্ন প্রশাসনিক ভাবে হোক বা বিভিন্ন আইনি বিভিন্ন জায়গায় হোক ভুল তথ্য দেওয়া, সেটাও ওই রকম কেমন যেন রোগীকে মেরে ফেলা হলো। এটা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। জি মোতারাম। আ- আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন, আমরা অনুষ্ঠানের জি একদম জি শেষ প্রান্তে এসেছি। আপনি জি এর জি আগেও একটু উচ্চারণ করেছেন, আপনার কাছে শেষ ছোট্ট মন্তব্য চাইবো যে তার যে ব্যক্তিগত মতামতগুলি ছিল সেগুলির মধ্যে কি আপনি কোনোভাবে উগ্রতা, উগ্র সংগঠনের সাথে সম্পৃক্ততা, আন্তর্জাতিক উগ্র সংগঠনের সম্পৃক্ততা, এরকম কোনো কিছু আপনি পেয়েছেন? আমি আগেও আপনাকে সম্পৃক্ততা এক বলেছি যে জিনিস, মতামত প্রকাশ করা এক জিনিস, জি সম্পৃক্ততার জি কথা জি বলছি। জি 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 সম্পৃক্ততা বিষয়ে যেহেতু এটা তার একান্ত তার ব্যক্তিগত, সেই বিষয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন। বাকি আলোচনাগুলোকে কেন্দ্র করে বা ওনার ব্যাপারে আলোচনা সমালোচনা ওঠার পর বা বিশেষ করে শ্রদ্ধাভাজন কিছু আলেম যখন ওনাকে বেশ অনভিপ্রেত কিছু ট্যাগে যুক্ত করলেন, তো তখন আমি ওনার কিছু আলোচনা শুনেছি। তো শোনার পর আমার কাছে মনে হয়নি এ ধরনের কোনো বিষয়ের সাথে তিনি যুক্ত হতে পারেন বা এ ধরনের কোনো বিষয়ের সাথে যুক্ততা সম্পৃক্ততা তার থাকতে পারে মর্মে আমার মনে হয়নি তার আলোচনাগুলো শোনার পরে। তিনি অধিকাংশ আলোচনাই করেছেন আখিরুজ্জামান বিষয়ক আলোচনা, কিয়ামত বিষয়ক আলোচনা, দাজ্জাল বিষয়ক আলোচনা, ইয়াহুদিবাদ নিয়ে বা ইয়াহুদিবাদদের আন্তর্জাতিকভাবে মুসলিম সভ্যতাকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার জন্য যে চক্রান্ত, সে ব্যাপারে তিনি সচেতন করেছেন। বাকি কিছু কিছু বিষয় আমি আগেও বলেছি, ভুল ত্রুটি হয়েছে, কিছু বিষয়ে মিসিং হয়েছে, যেগুলো সংশোধনযোগ্য। একেবারে মারাত্মক পর্যায়ের ভুল করেনি। আর এ ধরনের যারা জেনারেল থেকে উঠে আসে দায়ী পর্যায়ে, তাদেরকে আমরা দ্বীনের যে সকল বেসিক বিষয়গুলো আছে সেগুলোতে দাওয়াতের কাজ করতে পারেন। একান্ত মতবিরোধপূর্ণ ইখতিলাফি বিষয়গুলো আমরা ওনাদেরকে যেতে না বলি। আর তাছাড়া ওনারা আসলে পড়াশোনার বিষয়টা ফুললি এখন আমি জানতে পারিনি মাদারেস লেভেলে কতটুকু পড়েছেন। বাকি মনে হয়েছে যে ফুললি উনি ইনস্টিটিউশন গত দিক থেকে বা নিয়মতান্ত্রিক ভাবে আদৌ মাদ্রাসায় পড়েছেন কিনা আমি জানি না। হয়তো উনার ওয়াইফ আমাদের এখানে আছেন, বোন হয়তো বলতে পারবেন। তো বাকি আমার কথা হচ্ছে আমি উনার আলোচনা যতটুকু শুনেছি, মাদ্রাসায় আমি পড়েই আবারও যে বলছি। বা কোরআন হাদিস সম্পর্কে একমাত্র মাদ্রাসায় পড়েই কথা বলতে হবে কেন? তিনি কি ন্যাচারালি কোনো জ্ঞান আহরণ করতে পারেন আমি না? আমাদের দেশে, এই হ্যাঁ, দেশে তো জি 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 পড়াশোনা না করে বড় বড় মহাকবিরা আছেন, তারা বহুত ইসলাম নিয়ে গল্প কবিতাও লিখে গেছেন। সেই কবিতা আমি জি আপনি জি 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 পড়াশোনা করছি, তাদের ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই ছিল না। কেন এই একটা ট্র্যাজেক্টরিতে রাখতে চাচ্ছেন যে শুধুমাত্র মাদ্রাসা আচ্ছা যারা আচ্ছা, করবে তারাই শুধুমাত্র ইসলাম বুঝতে নিয়ে পারছি। কথা বলবে, এর বাইরে কারো কি অধিকার নাই কথা বলবার? জি 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 আমার মনে হয় এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। দেখুন, আপনি একজন সাংবাদিক, তো স্বাভাবিকভাবে সাংবাদিকতা বিষয়ে একজন নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা পড়ুয়া সাংবাদিক
উনি যতটা লিগ্যালিটি পেয়ে থাকেন, আমার মতো যদি কোনো হুজুর সাংবাদিকতা বিষয়ে ব্যক্তিগতভাবে কোনো পড়াশোনা করে তিনি কথাবার্তা বলেন, আশা করি আপনার কথার ওজন আর আমার কথার ওজন, আপনার কথার অনুমোদন আমার অনুমোদন সেম হবে না। আমি আপনাকে বলেছি যে দিনের না, কিছু অনুমোদন তো বেসিক বিষয় আছে, তিনি কাউকে একটু চাপিয়ে দিচ্ছেন একটু কিনা জোর করে একটু সেটা দেখার আমাকে বিষয়, কিন্তু তার একটু মতামত আমাকে প্রকাশ করতে পারে। সাইফুর ভাই আমাকে একটু বলতে দিতে হবে। আমি আপনাকেও কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছি সাংবাদিকতা বিষয়ে। আপনি সাইফুর সাহেব নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করার পর একটা জায়গায় থেকে আপনি সার্টিফিকেট পাওয়ার পর, সার্টিফাইড প্রাপ্ত হওয়ার পর আপনার কথাবার্তা গুলোর বিষয়ে বা আপনার বিষয়টা যতটা যেভাবে যাবে, আমার বা আমি ব্যক্তিগতভাবে বা নিজস্বভাবে পড়াশোনা করব সেটা সেইভাবে যাবে না। আমি আমার কথা আদৌ এটা বলিনি যে আমাদের আবু তোহা আদনান ভাই সহ এই ধরনের যারা আমি তার জেনারেল কথা ভাইরা বলছি না, আছেন তিনি তার ব্যাপারে আমি তারা, দ্বিতীয় জানি না। হ্যাঁ, আমি শেষ করি, মানে এই ধরনের আরো যত জেনারেল ভাইরা আছেন তারা কথা বলতে পারবে না এই কথা আমি আপনাকে বলিনি। আমি বলেছি দিনের কিছু বেসিক বিষয় আছে যেগুলো বিষয়তে দায়ী যে পর্যায়ে যে কোনো কেউ কথা বলতে পারে, কিন্তু মতবিরোধপূর্ণ যে সকল বিষয়গুলো আছে সে সমস্ত বিষয়গুলা বিভিন্ন কারণেই নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করুয়া এডুকেটেড যারা আছেন তাদের মধ্যে থাকাটাই অধিকতর নিরাপদ। এতে করে বিভ্রান্তি, বিচ্যুতি এবং বিভিন্ন ঝামেলা থেকে এতে মুক্ত করে থাকা অধিক যেতে পারে। বিভ্রান্তি যারা পড়াশোনা করে বিভিন্ন মতামত দিচ্ছেন তাদের মধ্যেও আছে, লক্ষ্যণীয় আছে এবং তাদের মধ্যে ব্যাপকভাবে আছে। হতে পারে, সুতরাং জি আসলে জি এ নিয়ে হতে যে পারে। একবারে তারাই সঠিকভাবে তথ্য দিচ্ছে ব্যাপারটা ওইভাবে আমরা মানে না, আশা ভুল করি, ত্রুটি সবাই আপনার করতে মতো আমি পারে। আশা করি, কিন্তু আজ বাস্তবতায় অন্যরকম। হুম, হুম, আমি সবসময় চেয়েছি যে হ্যাঁ, হ্যাঁ, আলেমরা একসাথে থাকুক, এই মতাদর্শ জি জি ভিত্তিক যে দূরত্বগুলি আছে সেগুলো কমে এসে ঘৃণা বিদ্বেষ নাই হয়ে যাক এই সমাজ থেকে। কিন্তু আসলে জি 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 অবশ্যই। আশা এখনো হারাইনি, এখনো আছি। দর্শক, কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ অনেক প্রায় 30 লক্ষ মানুষের জীবন দিয়ে এই দেশ আমরা অর্জন করেছি। এই দেশে কেউ ব্যক্তিগতভাবে যে কোনো মতামতের ভিত্তিতে এবং এই ধরনের প্রকাশে, আমি যদিও বারবার বলে আসছি, বলছি এখনো, যে কি কারণে আদনান নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত আমরা কেউই জানি না। আমরা শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এখন আমরা আলোচনাটা করেছি, এতক্ষণ আপনারা শুনেছেন। আমরা এখন সাবিকুন নাহারের কথা শুনে অনুষ্ঠানটা আজকে শেষ করবো, ইতি টানবো। তবে আপনাদের কাছে অনুরোধ যে ইসলামিক কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত হয়ে কেউ কাউকে কোনোভাবে ন্যূনতম ক্ষতিগ্রস্ত করবার চিন্তাও করবেন না, কারণ ইসলাম সবার। কেউ ভুল বলতেই পারে, সেজন্য তার প্রতি কোনোভাবে ক্ষুব্ধ হয়ে আপনি তাকে ন্যূনতম একটা গালি দেওয়ার অধিকার রাখেন না, কোনোভাবেই না। সুতরাং এই ধরনের কোনো কিছু যদি আদনান সাহেবের সাথে, সেটা হবে অনেক অনেক অধিক দুঃখজনক। এবং আমি ব্যক্তিগতভাবে, আমাকে যারা ভালোবাসেন তারা অন্তত আপনাদের জায়গা থেকে আপনারা সবাই অন্তত মুসলিম হিসেবে দেখুন, মানুষ হিসেবে দেখুন, মতাদর্শ ভিত্তিক নয়। এটা আমি সবসময় চাই। হ্যাঁ, ডেফিনেটলি যে যার মতাদর্শ পালন করুক, কিন্তু রেসপেক্ট সবাই সবাইকে দিতে হবে, তবেই শান্তির, এবং আমি মনে করি যে যেভাবে আমাদের ইসলাম ধর্মকে বলা হয় শান্তির ধর্ম, সেটাই প্রতিষ্ঠিত হবে। সাবিকুন নাহার, আপনার কাছে আমি শেষ কথা জানবো, আসলে আপনি এখন কি চাচ্ছেন, কার কাছে চাচ্ছেন, কিভাবে এটা সমাধান হোক আপনি মনে করেন? আমি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। উনি আমাদেরকে যদি সহায়তা করে, এটা হয়তো খুবই অল্প সময়ের মধ্যে সুরাহা হওয়া সম্ভব। আর প্রশাসনের কাছে, প্রশাসন যদি, যেমন আমাদের অ্যাডভোকেট ভাই বলে গেছেন, যে প্রশাসন যদি চায় তাহলে 1 ঘন্টার মধ্যে সব বের করে ফেলতে পারে। তারা যদি চায় তাহলে তাদের আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। কারণ এহেন অবস্থায় আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, একেবারেই কেউ নেই। আর সে, আপনারা তো আমার পক্ষ থেকে সবকিছু আপনারা তো বললেনই, সে যেই মতাদর্শেরই হোক, মতাবলম্বীরই হোক, যেই হোক না কেন, সে একজন দেশের নাগরিক। সে যদি কোনো ভুল করে থাকে, তার যদি কোনো দোষ থেকে থাকে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হোক, কিংবা তার কোনো না কোনো একটা আমাদেরকে জানানো হোক সে কোথায় আছে, অ্যাটলিস্ট এটুকু আমাদেরকে জানানো হোক। এভাবে তো গুম করে রাখার আমি কোনো, আমার তো ব্রেনে ধরে না, কোনো যৌক্তিকতাই তো আমি বুঝতেছি না। এটা তো কখনোই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কার্যক্রম হতেই পারে না, কখনোই হতে পারে না। তার তার সম্পর্কে আমি ইনফরমেশন চাচ্ছি, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আর আজকে তিনি যেন আমাকে অ্যাজ এ উমেন, তার জায়গা থেকে আমাকে চিন্তা করে, আমার অবস্থানটাকে চিন্তা করে সে যেন আমাদেরকে হেল্প করে। আর প্রশাসন যেন আমাদেরকে সাহায্য করে, গণমাধ্যম যেন আমাদের জন্য সাহায্যের আহ, হাত বাড়িয়ে দেয়। আমি সবশেষে আমি ফেস দ্য পিপলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এই বর্তমান প্রেক্ষাপটে
আদনান সাহেবকে নিয়ে কেউ কথা বলতেই চায় না, সেখানে তিনি এরকম একটা শো করার জন্য আহ আমাদেরকে ইনভাইট করছেন। আর হচ্ছেন আমি শামসুদ্দোহা আশরাফি সাহেবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আমি আপনাদের সকলের সর্বাত্মক সাহায্য সহযোগিতা কামনা করতেছি এই ব্যাপারে, যে আমি যেন আদনান সাহেবকে অতি সত্বর খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে খুঁজে পাই। সেজন্য যে ধরনের পদক্ষেপ নিতে হবে সে ব্যাপারে আপনারা যেন আমাকে সাহায্য করেন, সেটা পরামর্শ দিয়েই হোক না কেন। আমি বুঝতেছি না আমার কি করা উচিত বা কোন বইতে হাঁটা উচিত, কিভাবে করা উচিত। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে আপনার সাথে আপনাকে দুঃখ প্রকাশ করে বা আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। আপনার প্রতি সহমর্মিতা এবং সাপোর্ট সবকিছুই সারাক্ষণ সেই শুরু থেকেই ছিল, সামনেও থাকবে। এবং শুধু আপনার প্রতি না, আমি সবার কাছে বলতে চাই, ফেজ দ্য পিপল এবং আমি সাইফুর সাগর অত্যাচারীদের পক্ষে, যারা অত্যাচারিত হয় তাদের সাথে সবসময় ছিলাম, আছি, থাকবো। আপনারা দয়া করে আমার সাথে যদি আপনারা থাকেন, তাহলেই আমার কাছে মনে হয় যে কোনো ধরনের অত্যাচার থেকে আমরা সহসায় এবং সহজেই নিবৃত্ত পেতে পারবো। সেজন্য অবশ্যই আপনাদেরকে যা করতে হবে তাই আমি বারবার বলছি, ফেজ দ্য পিপলের সাথে থাকুন, আমার সাথে থাকুন। এবং এই আন্দোলন যেটা এখন করছি, এটা মতাদর্শ নির্বিশেষে, প্লিজ মতাদর্শ নির্বিশেষে, মতাদর্শ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমি খুব কষ্ট পাই। যে সবাই যদি একসাথে না হোক, মানে আমি বলছি না যে কোনো একটা মতাদর্শকে লালন করে একটা মতাদর্শের মধ্যে আসুক না, আমরা অন্তত ঘৃণা বিদ্বেষবিহীন একটা সমাজ চাই। আসুন পাশাপাশি বসে হাসি মুখে আমরা সামনের দিকে, এবং এই দেশ বিনির্মাণে আমরা, যেটা বলেছেন সরোয়ার ভাই, এই সরকারের এই ল এনফোর্সার্স এজেন্সি যারা আছেন তারা অনেক শক্তিশালী, আমাদের দেশের অনেক ট্যালেন্ট, অনেক নলেজেবল। ইট উইল টেক নট মোর দেন ইভেন 2 hours টু ফাইন্ড আদনান। আসুন সবাই একসাথে কথা বলি, আদনান সাহেবকে চাই। যদি অপরাধী হন, এদেশের আইনে, এদেশের আদালতে তার বিচার হবে। তবে নিখোঁজ থাকা পর্যন্ত তার পরিবারের কি অবস্থা যাচ্ছে, সরকারকে বলবো অবশ্যই সেই নিজের জায়গা থেকে অনুভব করে দ্রুত গতিতে ব্যবস্থা নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আগামীকালকের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ শামসুদ্দোহা ভাই, ভালো থাকবেন। আমার সাথে যুক্ত হয়েছেন আপনি খুব শর্ট নোটিসে। এবং সাকিবুর নাহার, আপনি ভালো থাকবেন। আপনার সাথে আমার যোগাযোগ অবশ্যই হবে, যে কোনো সহযোগিতায় আমাকে যে কোনো সময় স্মরণ করবেন। আমার সাথে যারা আছে পেছনে অনেকেই কাজ করছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ব্যারিস্টার সারোয়ার হোসেন অবশ্যই আপনার পাশে থাকবেন, তিনি ঘোষণা দিয়ে গেছেন, আপনি তার সাথে যোগাযোগ করবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।